শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। আজকে আপনাদের প্রথম ক্লাস আমার। আমার নাম শঙ্খ শুভ্র গচ্ছিত। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ব্যাকরণ নিয়ে পিএইচডি করছি। আমি মূলত আপনাদের আহ, অন্যান্য যে দুজন স্যারেরা আছেন ওনারা যে বিষয়গুলি পড়াচ্ছেন সেই প্রারম্ভিক সংস্কৃত বিষয় সম্বন্ধে আপনারা যা কিছু জানতে চলেছেন, তো সেই জিনিসগুলো যেমন উদাহরণ ধরুন, একটি শব্দরূপ সম্বন্ধে জানলেন, একটি ধাতুরূপ সম্বন্ধে জানলেন, বিশেষ্য বিশেষণ ভাব সেটা জানলেন, কিছু অব্যয়ের সম্বন্ধে আপনাদের পরিচয় হলো। এবার এই জিনিসগুলো নিয়ে আপনি যখন বাড়িতে বসছেন, তখন এই জিনিসগুলোর অ্যাপ্লাই, আপনি এই জিনিসগুলোকে কোথায় আপনি অ্যাপ্লাই করবেন? হয় আপনাকে নিজেকে বাক্য লিখতে হবে, অথবা এমন কিছু পড়তে হবে যেখানে আপনি এই সমস্ত জিনিসগুলিকে একত্রিত পাবেন, তবে আপনি সেই জিনিসগুলোর সেখানে প্রয়োগ করতে পারবেন। তো আমার মূলত কাজ হচ্ছে যে সাধারণ যেগুলো সংস্কৃত আহ, বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানো, আর কিছু গল্প যেগুলো সংস্কৃত ভাষায় লেখা, একদমই সহজ সরল, সেইগুলো আমরা মূলত এই ক্লাসে পড়ব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আপনারা একটু আপনাদের পরিচয় দিন, তারপরে আমরা আহ, গল্পের দিকে বা অন্যান্য কিছু আলোচনা যদি থাকে সেই দিকে যাব। একে একে আপনারা বলুন। আমি দেখতে পাচ্ছি এখানে এখনো জয়েন করছেন অনেকে। আহ, হীরালাল বাবু আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ বলুন, আপনি 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 আপনার পরিচয়টা দিন আমাদেরকে একটু। আমার 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 নাম হচ্ছে হিরালাল রজক। আচ্ছা আমি ওই যোগা থেরাপি করাই। আচ্ছা 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 যোগা থেরাপি থেকে ঢুকছে। আচ্ছা আচ্ছা। তারপরে আর কেউ? পঙ্কজ বাবু। নমস্কার স্যার, আমার নাম পঙ্কজ কুমার দাস। হ্যাঁ। আমি একটি কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি করি। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে শ্রাবণী ম্যাডাম। নমস্কার, আমি শ্রাবণী ঘোষ। আমি একটি স্কুলের ইতিহাস শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, প্রণাম ধন্যবাদ ম্যাডাম। স্যার। ধন্যবাদ, প্রণাম আপনাকেও। তাপস বাবু। হ্যাঁ, নমস্কার। আমার নাম তাপস কুমার চিনি। আচ্ছা আমি পদার্থবিদ্যা মূলত আমার বিষয়। তো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে সিনিয়র প্রফেসর হিসাবে আমি রিটায়ার করেছি 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তো আচ্ছা এখন এই একটু ভলান্টারি সার্ভিস করি, এই পলিটেকনিকে পড়াই, বেলুড় পলিটেকনিকে সারদা পীঠে। তো আচ্ছা আচ্ছা। তারপরে এই সংস্কৃত ভাবে শেখার ইচ্ছে, এই তাই শিখছি, এই আর কি। এই আমার পরিচয়। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, তাহলে তো আপনি তো এখানকারই মানুষ। আর তারপরে শর্মিষ্ঠা ম্যাডাম। আমার নাম শর্মিষ্ঠা দে পাল। আমি একটি স্কুলে পড়াই। আচ্ছা আচ্ছা। আর কে থাকলেন? অলকানন্দা ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কেউ বাদ গেলেন? সুস্মিতা ম্যাডাম আছেন, বলুন ম্যাডাম। হ্যাঁ, নমস্কার স্যার। আমি সুস্মিতা ঘোষ। আমি হাউসওয়াইফ। আচ্ছা। সৌরদীপ্ত স্যার। নমস্কার, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এই আচ্ছা সংস্কৃত শেখার ইচ্ছে হয়েছে, একটু গীতা উপনিষদ এগুলো সংস্কৃত ভাষায় পড়া, এরকম একটা ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা।
তো এরপরে আমি যেটা জিজ্ঞেস করবো আপনাদের সেটা হচ্ছে, আহ, সবাই যেটা জিজ্ঞেস করে সেটা আমারও প্রশ্ন, যে এই যে আপনারা শিখতে এসেছেন, তো এর পিছনে কারণ কি, কেন শিখছেন বা কেন আপনার এই ইচ্ছে হলো শেখার, সংস্কৃতটা শিখবো, এত ভাষা রয়েছে, এত কিছু রয়েছে, সংস্কৃত পড়বো কেন, এটা কেন ইচ্ছা হলো আপনাদের? হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদিও আমি বিজ্ঞানের ছাত্র হিসেবেই গোড়া থেকে আছি, কিন্তু যেটা হলো দেখছি এই বৃদ্ধ বয়সে এসে আমাদের প্রাচীন ভারতে বিজ্ঞানের যে উন্নতি ঘটেছিল সেটা তো এখন আমরা বুঝতেই পারি আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিংবা সত্যেন বোসের লেখাগুলো থেকে। তো তার সঙ্গে আমি আমার নিজের ইন্টারেস্টও গীতা, উপনিষদ, যেটা সৌরদীপ্ত বাবু বললেন, এগুলোর প্রতিও আগ্রহ আছে। তো এই দুটো বিষয় মূলত আহ, প্রাচীন কালে আমাদের বিজ্ঞান চর্চাটা কেমন ছিল সেটা একটু সংস্কৃত জানলে বোধহয় ভালো হয়। তারপর গীতাটা মূলত মূলত গীতাই, এটা যাতে একটু ভালোভাবে পড়া এবং বোঝা এই মূল সংস্কৃতের সঙ্গে পরিচয়ের মাধ্যমে ঘটে, সেটা একটা উদ্দেশ্য আর কি, এটাই ব্যাপার। বাহ, আচ্ছা। আর বাস্তুশাস্ত্র বা অন্য হিন্দু স্ক্রিপচার্স পড়ার জন্য, আচ্ছা ম্যাডাম। আর কেউ বলুন, পঙ্কজ বাবু বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার একটু বেদিক ম্যাথামেটিক্স নিয়ে একটু জানার ইচ্ছে আছে। তো ওই স্যারেরা যে বললেন, তাপর স্যার বললেন, হরদত্ত বাবু বললেন, ওনাদের মতোই আমিও তাই একটু বেদিক ম্যাথামেটিক্স আর ওই সময়টায় মানে যে সায়েন্সের যে কিভাবে ওনারা কাজ করতেন এবং সেইগুলো একটু জানার। আচ্ছা আচ্ছা। আর তার সাথে তো গীতা আছেই, সেগুলো মানে সংস্কৃত তো একটি দেবভাষা বলা হয়। তো হুম। ওই হ্যাঁ, ওখান থেকে একটু জানার ইচ্ছে যে ওনারাও তো সংস্কৃত কথা বলতেন, তো সেটাই, সেই ইচ্ছে থেকেই জানার। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? যদি বলতে চান বলতে পারেন। এমনিতেই প্রথমে একটু আমরা আলোচনাগুলো করে নিই, তারপরে আস্তে আস্তে আমরা পড়বো। আচ্ছা, আপনারা ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র জানেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা প্রতিদিন, আজকের ক্লাসে যেমন হলো আমরা করলাম না, কিন্তু এরপর থেকে প্রতিদিন 3টে মন্ত্র আমরা পড়বো, তারপরেই ক্লাস শুরু হবে। তো ক্লাসের প্রথমে আমরা 3টে মন্ত্র পাঠ করব, তারপরে আমরা ক্লাসে ঢুকবো। তাহলে আপনি, তাপসবাবু, আপনি একটু বলুন, তাহলে সবাই শুনুক। 3টে মন্ত্র একটু বলুন, আস্তে আস্তে বলুন যেন সবাই বুঝতে পারেন। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র বলছি। হুম। ওং নিরঞ্জনম নিত্যম অন্তরূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আচ্ছা, আর? তারপরে স্বামীজি ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হুম। ওং জননীং সদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। তাহলে এই 3টে আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন। নেক্সট ক্লাস থেকে আমরা এটা দিয়ে ক্লাস শুরু করব। আচ্ছা, আমাকে একটু বলবেন, আমি প্রেজেন্ট করছি, তো আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে?
না হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। একটু জুম করবেন কাইন্ডলি। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখুন, আপনারা মোটামুটি কি সবাই দেবনাগরী মানে লিপিটা জানেন? মানে পড়াতে অসুবিধা হবে বা কিছু এরকম কিছু? যদি একটু আস্তে আস্তে রিড আউট করেন তাহলে ধরতে পারবো, ফাস্ট হুম করলে হুম, ধরতে পারবো না। একদম 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 ঠিক আছে। দেখুন, একদম প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ওম। ওটা দিয়ে শুরু হচ্ছে, তারপরে ঠিক একটা সংখ্যা দেওয়া রয়েছে, ওটা হচ্ছে এক। তো দেবনাগরীতে ওইভাবে এক লেখা হয়। হুম, এক, তারপরে কি গল্পের নাম শুরু হচ্ছে, যে সেই গল্পের নাম সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে বিদ্যারণ্যঃ। বিদ্যারণ্যঃ একজনের নাম, বিদ্যারণ্য একজনের নাম। বিদ্যারণ্যঃ, ন্য মানে মূর্ধন্য এবং ইয় সংযোগ হয়ে তারপরে বিসর্গ বসেছে, তাহলে বিদ্যারণ্যঃ। বিদ্যা মানে আপনারা জানেন, আর অরণ্যঃ এরকম একটা শব্দ যোগ হয়ে বিদ্যারণ্যঃ। সে গল্পে আমরা শুরু করছি, দেখুন একদম প্রথম লাইন শুরু হচ্ছে अस्ति अस्ति तुंग तुंग ग तुंग भद्रायाः। अस्ति तुंग भद्रायाः तीरे कश्चन कश्चन ग्रामः। আবার পড়ছি, अस्ति तुंग तुंग भद्रायाः तीरे कश्चन ग्रामः। এর অর্থ বলতে পারবেন কেউ? আচ্ছা, এটা কি এইরকম একটু মানে অনুমান করেই বলছি যেটুকু শিখেছি আর কি। তুঙ্গভদ্রা তীরে কঞ্চনগ্রাম আছে। আচ্ছা, তো अस्ति মানে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই কঞ্চন নয়, ওটা কশ্চন মানে হচ্ছে কোনো এক। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এবার अस्ति মানে হচ্ছে আছে, अस्ति আছে, তুঙ্গভদ্রায়াহ। তুঙ্গ তুঙ্গভদ্রা একটি শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আপনারা এটা জানেন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গ তিনটি লিঙ্গ হয়। তো এটি হচ্ছে লতা শব্দের মতো। লতা যেমন শব্দরূপ আমরা পরে শিখব অনেক, এখানে বুদ্ধবাবু বা চন্দনবাবু উনি শেখাবেন এটা আপনাদের বা বলবেন। আপনারা কি শিখেছেন শব্দরূপ, কি কিছু পড়েছেন? অল্প একটু স্টার্ট হয়েছে, খুব একটা ভালো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মোটামুটি এটা আপনারা জেনে রাখুন যে যে আমরা তিনটে লিঙ্গ পাই, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গ। সেখানে এটি হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ। তুঙ্গভদ্রা একটি নদীর নাম। বলছে অস্তি মানে আছে, তুঙ্গভদ্রায়াহ তুঙ্গভদ্রার তীরে, তীরে মানে তটে, কশ্চন গ্রামঃ। কশ্চন এখানে সন্ধি হয়েছে, মানে সন্ধি মানে সংযোগ, দুটো বর্ণের ধরে নিন। কহ মানে কয়ের পরে বিসর্গ ছিল, তারপরে একটা চ ন দুটো যোগ হয়ে কশ্চন।
কশ্চন গ্রামঃ, গ্রাম মানে গ্রাম, কশ্চন মানে কোনো এক গ্রাম। তারপরে কি, তুঙ্গভদ্রার তীরে ছিল বা আছে, তাহলে এটা অস্তি মানে আছে, তুঙ্গভদ্রায়াহ মানে তুঙ্গভদ্রার তীরে, তীরপ্রদেশে বা তটে, কশ্চন গ্রামঃ কোনো একটি গ্রাম। তাহলে এইটাকে আমরা যদি সহজভাবে বলি তাহলে এই বাক্যের অর্থ এটাই, তুঙ্গভদ্রার তীরে বা তুঙ্গভদ্রার তটে কোনো এক গ্রাম আছে। ঠিক আছে? হ্যাঁ, 1 মিনিট একটু জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে মানে বাংলায় যেরকম মূল আমি থেকে আমার, বস্তু থেকে বস্তুর, হ্যাঁ। তো তুঙ্গভদ্রা তো মূল শব্দ, এর থেকে আমরা বলছি তুঙ্গভদ্রা, মানে এই যে রকারান্ত ব্যাপারটা এলো, হ্যাঁ এটা কি তাহলে এই ইয়া যোগ করার জন্য ওই তুঙ্গভদ্রার কথাটা বলবো? হ্যাঁ, মানে এটা হচ্ছে ষষ্ঠীর একবচন। ষষ্ঠী 1 বছর। আর ষষ্ঠীর একবচন, লতা শব্দের ষষ্ঠীর একবচন, লতা শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, তার ষষ্ঠীর একবচনে লতায়াহা মানে লতার। সেরকম তুঙ্গভদ্রা একটি শব্দ, লতা শব্দের মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তার ষষ্ঠীর একবচনে তুঙ্গভদ্রায়াহা অর্থাৎ তুঙ্গভদ্রার। ঠিক আছে? আসলে আসলে আমরা মোটামুটি এখন এই প্রাথমিক স্তরে যেটা সৌরদীপ্ত বললেন, 1 বচন আর 2 বচন এইটুকু মানে শুরু করেছি আর কি, স্টার্ট করেছি, এখনো ষষ্ঠীতে যাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনারা অভ্যাস করুন, অসুবিধা নেই। এটা আমরা এখন একবার পড়ি, আস্তে 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 আমরা যখন শব্দরূপ ধাতুরূপ পড়তে শুরু করব, তারপরে এগুলো আমরা আস্তে আস্তে রিভাইজ করব। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো আপনারা শুধু শুনে যান, আমি পড়ছি, আপনারা শুধু শুনুন। যেখানে অসুবিধা হবে আপনারা এই শব্দগুলো দেখে বুঝতে পারবেন যে এটা কেন করা হচ্ছে। কারণ প্রারম্ভিক স্তরেই যদি আপনারা সংস্কৃতটা পড়তে এইভাবে শুরু করেন, শুনতে শুরু করেন, তাহলে একটা সংস্কার তৈরি হবে, যেটা আপনাদের পরবর্তীকালে শব্দ শুনলেই আপনার একটা অর্থবোধ তৈরি হবে যে হ্যাঁ এইটার শব্দের অর্থ হয়তো এইটাই। যেমন উনি বললেন, তাপসবাবু সম্ভবত বললেন যে তুঙ্গভদ্রায়াহা, এইটা শুনেই উনি আপাতত অনুমান করলেন যে তুঙ্গভদ্রার তীরে। হ্যাঁ, এই শ্রবণ সংস্কারটা আপনাদের আস্তে আস্তে সংস্কৃত পড়ে পড়ে তৈরি হলে তবেই তখন আপনারা যখন শব্দরূপ ধাতুরূপ জানবেন তখন তো আপনারা বুঝতে পারবেনই। কিন্তু এখন এটা এইভাবে শুরু করলে কি হবে, আপনাদের এখন অপেক্ষাকৃত কঠিন লাগতে পারে, কিন্তু আস্তে 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 এগুলোই আপনারা বুঝতে শুরু করবেন। হ্যাঁ, খুব সুন্দর। এই গল্পের মাধ্যমে সত্যি এটা সত্যি কিন্তু মানে শিখতে সুবিধা হবে আমাদের। ঠিকই ঠিকই ঠিকই। হ্যাঁ হ্যাঁ। আর যেটা আপনি বলছিলেন তুঙ্গভদ্রা, তাহলে কি এটা পুংলিঙ্গ? না, এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তুঙ্গভদ্রা লতা শব্দের মতো, লতা ও লতা, আচ্ছা, হ্যাঁ, ওই ভদ্রা। জন্য লতা বলছেন। হুম। আচ্ছা, যদি এটা লতা মানে যেহেতু এটা স্ত্রীলিঙ্গ, ওই জন্য ইয়াহা ওইটা যোগ তুঙ্গভদ্রায়া হচ্ছে। বিসর্গ যোগ হলো। মানে ইয়াহা, ওই যে ভদ্রা, তারপরে যে ইয়াহা মানে হ্যাঁ হ্যাঁ আকার বিসর্গ, এইটা হচ্ছে ওখানে বিভক্তির ফলে এসেছে। মূল শব্দটা হচ্ছে তুঙ্গভদ্রা, ওই পর্যন্ত শব্দ, আচ্ছা তারপরে একটা বিভক্তি এসছে, আচ্ছা, ষষ্ঠী 29 বিভক্তি। মানে হ্যাঁ, ইয়া আকার বিসর্গ এসছে মানে যেহেতু এটা একটা বিভক্তির জন্য। স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, এবার এটাই আচ্ছা, যদি আপনার পুংলিঙ্গ হয়ে যেত, হ্যাঁ তখন যেমন রাম শব্দ আমরা বলি, তার হ্যাঁ ষষ্ঠীতে হয়ে যেত রামস্য। ওখানে রাম মূল শব্দ, হ্যাঁ তার সঙ্গে বিভক্তি যোগ হয়ে সিয় হ্যাঁ মানে দন্তস্বয় জফলা, এইটা হচ্ছে বিভক্তির জন্য এলো। আচ্ছা, যদি রাম যদি একটা গ্রামের নাম হতো, হ্যাঁ, হুম মানে নদীর নাম হতো সাপোজ, হুম। তাহলে অস্থি রামাস্যা হতো না অস্থির জায়গায় অন্য কিছু হতো? হ্যাঁ, অস্থির হচ্ছে ধাতু, ওটা হচ্ছে, ওটা আমরা আসছি, আমরা বলবো ওটা হচ্ছে, ওটা কেন হলো অস্থি। ওটা হচ্ছে যেহেতু গ্রাম এক বচনে রয়েছে,
সেই জন্য ওটা অস্থি হয়েছে, ওটা হচ্ছে ধাতু রূপ। হ্যাঁ সত্তার্থক ধাতু হচ্ছে অস ধাতু, মানে সত্তা মানে আছে এই অর্থ বোঝানোর জন্য যে ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে অস ধাতু। ও অ দন্ত স, অস। হ্যাঁ, না আমি জিজ্ঞেস করছি যে অস্থি কথাটা কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুজনের না, জন্য প্রযোজ্য? এটাতে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের কোনো সম্বন্ধ এর সাথে নেই। ও এর আচ্ছা, সম্বন্ধ হবে যে কর্তা তার সাথে। যদি আপনি ওকে, এটাকে বলেন যে লতা অস্তি, মানে লতা আছে, এটা লতা কি বললাম, স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ সেখানে এবার আপনি যদি বলেন রামঃ অস্তি, হ্যাঁ, সেটাও একই হবে। আপনি যদি নপুংসক লিঙ্গ কোনো শব্দ বলেন ও বনম, তাহলেও হবে বনম অস্তি। আচ্ছা আচ্ছা, অস্থিটা হ্যাঁ, ইরেসপেক্টিভ অস্থির সেটা সঙ্গে পুংলিঙ্গ কি লিঙ্গের স্ত্রীলিঙ্গ। কোনো সম্বন্ধ নেই। আচ্ছা ঠিক বুঝেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তুঙ্গভদ্রায়াহ। এটা হচ্ছে আমরা যেমন দেখলাম যে স্ত্রীলিঙ্গ শব্দ বলে সেখানে ইয়াহা এইটা যোগ হলো। পরে যখন আপনারা পড়বেন তখন আপনারা রূপ যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এভাবে কিভাবে এখানে শব্দটার সাথে যোগ হচ্ছে। তাহলে এটা আপনারা এখন মাথায় রাখুন যে তুঙ্গভদ্রায়াহা অর্থ হচ্ছে তুঙ্গভদ্রা, তার তীরে। তীরে এটা হচ্ছে তীর শব্দ, বাংলাতে আপনারা জানেন নদীর তীর, সেরকম তীরাহা এটা হচ্ছে প্রথমার এক বচন। আচ্ছা, আপনারা এইটা বলুন তো যে আপনারা এটা জানেন যে আহ, বচন কটা হয়? হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। আর আপনার এদিকে বিভক্তিগুলো? এটা ঠিক বলতে পারছি না। বিভক্তি শুনুন, বিভক্তি আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন। বিভক্তি হচ্ছে শুরু হবে প্রথমা, ঠিক আছে, প্রথমা, এটা একটা বিভক্তি। এই বিভক্তিতে তিনটে বচন থাকবে, এক বচন, দ্বিবচন, বহু বচন। ঠিক আছে, তারপরের বিভক্তি আসবে কি দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তি আসবে। দ্বিতীয়া বিভক্তিরও এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে আসবে তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, তার এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে আসবে চতুর্থী বিভক্তি, তারও এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে আসবে পঞ্চমী বিভক্তি, তারও এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে আসবে ষষ্ঠী বিভক্তি, তারও এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে আসবে সপ্তমী বিভক্তি, তারও এক বচন, দ্বিবচন, বহু বচন। এইরকম 7টা বিভক্তি আর একটা সম্বোধন করার জন্য একটা অংশ থাকে। মোটামুটি আপনারা মনে রাখুন বিভক্তি 7টা: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক আছে, এই প্রত্যেকটা বিভক্তিতে আমরা 3টে করে বচন দেখতে পাবো, এক বচন, দ্বিবচন, বহু বচন। আচ্ছা, এখানে তুঙ্গভদ্রা শব্দটাকে কি প্রাতিপাদিক বলতে পারি? হ্যাঁ, মানে তুঙ্গভদ্রা এটা হচ্ছে প্রাতিপদিক। হ্যাঁ, মানে এটাই মূল শব্দ, প্রাতিপদিক শব্দ হচ্ছে তুঙ্গভদ্রা, তাই তো? হ্যাঁ, প্রাতিপদিক আর শব্দ এক নয়। প্রাতিপদিক মনে হচ্ছে সেটা আপনি মূল শব্দ হিসেবে জানছেন, আচ্ছা 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 আচ্ছা। সেইটাকে যখন আপনি ব্যবহারযোগ্য করে তুলবেন, আপনি বাক্যে বা আপনার ভাষাতে যখন আপনি সেটাকে প্রয়োগ করতে যাবেন, সেই প্রাতিপদিকের পরে আপনাকে বিভক্তি যোগ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে প্রাতিপদিকের পরে বিভক্তি যোগ করলে সেটা ব্যবহারযোগ্য হবে। হ্যাঁ, মানে সেইটা হবে পদ। আচ্ছা, ঠিক আছে। এবার পদেরই হচ্ছে বাক্যে বা ভাষাতে বা অন্যান্য জায়গাতে প্রয়োগের যোগ্যতা রয়েছে, শুধুমাত্র প্রাতিপদিকের প্রয়োগ যোগ্যতা নেই। শুধুমাত্র প্রাতিপদিক আমরা শুধু জানার জন্য, মূল শব্দ কোনটা সেইটা জানার জন্য আমরা প্রাতিপদিকের নির্দেশ করি। যখনই আপনি সেই প্রাতিপদিকান্ত মানে প্রাতিপদিক যুক্ত কোনো একটি শব্দের
প্রয়োগ করতে চাইবেন, তখন আপনাকে সেই প্রাতিপদিকের পরে সেই বিভক্তি বা সেই বচনে কি রূপ হতে চলেছে সেইটা জেনে আপনাকে প্রয়োগ করতে হবে। যেমন এখানে আপনি তুঙ্গভদ্রাটা বুঝতে অসুবিধা হবে, কারণ তুঙ্গভদ্রা প্রাতিপদিকও হতে পারে, আবার তুঙ্গভদ্রা প্রথমার একবচনও হতে পারে। কিন্তু আপনি রাম শব্দ যদি দেখেন, লক্ষ্য করুন, রাম এটা হচ্ছে প্রাতিপদিক, রাম এটা হচ্ছে প্রাতিপদিক, সেখানে কিন্তু কোনো বিসর্গ নেই। রাম এটা হচ্ছে প্রাতিপদিক। যখন আপনি সেটাকে ব্যবহার করতে চাইছেন যে রাম আছে, তাহলে আপনাকে এইটা বাক্যে আপনাকে রাম শব্দের একটা রূপ ব্যবহার করতে হবে। তাহলে রাম আছে, রাম এক বচনে আছে, প্রথমা হবে, তাহলে প্রথমার এক বচনে যে রূপ হবে সেই রূপ হবে কি রামঃ। এই যে ময়ের পরে আপনি বিসর্গটা যোগ করলেন, এই বিসর্গটা কি করে এলো না রাম প্রাতিপদিকের সঙ্গে একটি বিভক্তি এলো, প্রথমার এক বচনে সু এইটা এলো, সু আসার পরে সেখানে প্রক্রিয়া হলো, শব্দ নিষ্পত্তি প্রক্রিয়া হলো, প্রক্রিয়া হওয়ার পরে রামঃ এটা আপনি প্রথমার এক বচনে রূপটা পেলেন। যখনই আপনি রামঃ রূপটা তৈরি করলেন, সেই রামঃ রূপ তৈরি করার পরে তবেই আপনি সেটাকে প্রয়োগ করতে পারবেন। তখন আপনি বলবেন রামঃ अस्ति। যেমন এখানে আমরা যে গল্প পড়ছি সেখানে যদি দেখেন গ্রামঃ अस्ति, তো এই গ্রামঃ ময়ের পরে যে দুটো বিসর্গ রয়েছে, এই বিসর্গটা যদি আপনি মুছে দেন তাহলে গ্রাম এটা হচ্ছে শুধুমাত্র প্রাতিপদিক, শুধুমাত্র প্রাতিপদিক আমরা প্রয়োগ করতে পারবো না। প্রাতিপদিকের পরে আপনাকে নিয়ে আসতে হবে বিভক্তি, সেখানে প্রত্যয় যোগ করতে হবে। প্রত্যয় যোগ করার পরেই আপনি তার প্রয়োগ করতে পারবেন। যদি এখানে আমি বলতাম গ্রাম अस्ति, গ্রামঃ अस्ति না বলে গ্রাম अस्ति বলতাম, তাহলে আমি বলতাম কি এটা প্রাতিপদিক হয়েছে, এটা ভুল বাক্য, এটা বলতাম। কিন্তু যেহেতু গ্রামঃ লিখছেন তাহলে ওটা পদ হয়েছে একটা, এবং পদের আপনি প্রয়োগ করতে পারেন। এটা আপনারা সবাই জানেন যে একটি বাক্যে অনেকগুলি পদ থাকে, তো আগে আপনাকে সেই পদত্ব নিষ্পত্তি করতে হবে। একটি প্রাতিপদিক দেওয়া হবে আপনাকে, সেখান থেকে আপনাকে একটা পদ তৈরি করতে হবে। সেই পদ তৈরি করার পরে সেই পদগুলিকে বাক্যে প্রয়োগ করতে হবে। সেই পদসমূহকেই আমরা বলবো বাক্য। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেমন দেখছি যে अस्ति তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামঃ। এর অর্থ কি হবে? তুঙ্গভদ্রা, अस्ति মানে হচ্ছে আছে, তুঙ্গভদ্রায়াः এর অর্থ হচ্ছে তুঙ্গভদ্রার, তীরে মানে তটে, কশ্চন কোনো এক, গ্রামঃ গ্রাম। তুঙ্গভদ্রার তীরে কোনো এক গ্রাম আছে, এটা হচ্ছে এই বাক্যের অর্থ। তারপরের বাক্যটা দেখুন, তত্র। তত্র এই শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে একটা অব্যয় পদ। অব্যয়ের অর্থ হচ্ছে যার তিনটে লিঙ্গে কোনো চেঞ্জ হয় না, তিনটে বচনেও কোনো চেঞ্জ হয় না, এটা তত্র। এই যে পদটিকে আপনি দেখছেন, আপনি চোখ বন্ধ করে যেখানে খুশি আপনি, মানে যদি সেই অর্থ আপনার
ইচ্ছা থাকে, আপনি যদি সেই রকম অর্থ বলতে চান, তাহলে সেই অর্থ বোঝাতে গেলে আপনি চোখ বন্ধ করে যেখানে খুশি তত্র শব্দের প্রয়োগ করতে পারেন। আপনাকে কোনো লিঙ্গ মনে রাখতে হবে না, কোনো বচন মনে রাখতে হবে না, কিচ্ছু মনে রাখতে হবে না। শুধু এইটা মনে রাখতে হবে যে তত্র এই পদের অর্থ হচ্ছে সেখানে। কি অর্থ? সেখানে। তাহলে তত্র মানে হচ্ছে সেখানে। এবার এই যে তত্র শব্দের প্রয়োগ করা হলো এই বাক্যে, তত্র মানে তাহলে আমরা কি বুঝবো? কোথায়। সেখানে মানে কোথায়। তো দেখুন, তার আগের বাক্যে আমরা বলেছি তুঙ্গভদ্রার তীরে কোনো এক গ্রাম আছে। তারপরের বাক্যে বলছি তত্র মানে সেখানে। সেখানে মানে সেই গ্রামে, যে গ্রামের উল্লেখ আমরা প্রথম বাক্যে করেছি যে তুঙ্গভদ্রার তীরে একটা গ্রাম আছে, সেই একটা গ্রামে। এইটা হচ্ছে তত্র এই পদের অর্থ। আচ্ছা, হুম। তাহলে আমরা এই যে বললেন পদটা মানে সাবজেক্ট বা অ্যাডজেক্টিভ এদেরই কেবল পদ হতে পারে, তাই তো? না, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট তো হবেই, কিন্তু শুধুমাত্র সাবজেক্ট নয়, আপনি তার অ্যাডজেক্টিভ মানে তো বিশেষণ বলছেন, হ্যাঁ। তাছাড়াও আপনি যদি বিশেষণ করেন তাতেও হবে, অব্যয় পদগুলিরও পদসংজ্ঞা হবে। আচ্ছা যেগুলো অব্যয় সেগুলিরও পদসংজ্ঞা হবে, আচ্ছা, সাবজেক্ট যেগুলো থাকবে তারও পদসংজ্ঞা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে যেটা আমরা দেখলাম তত্র শব্দের অর্থ হচ্ছে সেখানে। তাহলে সেখানে মায়ানহ, মায়ানহ এটা হচ্ছে একটা নাম, একজনের নাম। পুরনো সময়কার একটা গল্প, তো সেই গল্পে একজন যে লিখছেন, গল্পের লেখক, তিনি মায়ানহ। আমরা যেমন এখানে বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, যেমন তাপস বাবুর নাম আছে, সৌম্যদীপ্ত বাবুর নাম আছে, তো এইরকমই একজনের নাম হচ্ছে মায়ানহ। তো এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তার প্রথমার এক বচনে মায়ানহ, এটা হচ্ছে রূপ হয়। তো মায়ানহ শব্দের এক অর্থ হচ্ছে একজন মায়ন, এরকম অর্থ। একটা মায়ন এরকম মানে একজন। যদি বহু বচনে হতো তাহলে বলতাম মায়নাহা, বহু বচনে হয়ে যেত। ঠিক আছে, তো মায়নাহ শব্দের অর্থ হচ্ছে একজন, একজন মায়ন এরকম অর্থ। তো তত্র মায়নহ মানে সেখানে, মায়নহ নাম, নাম এটা হচ্ছে অব্যয়। নাম এই শব্দের অর্থ হচ্ছে মায়ন এই নামের, মানে মায়ন এই নামের কশ্চিৎ, কশ্চিৎ মানে কোনো একজন। দেখুন এখানে প্রথম বাক্যে কশ্চন, দ্বিতীয় বাক্যে কশ্চিৎ। কশ্চন কশ্চিৎ দুটোরই অর্থ সমান, কোনো এক কোনো এক। তো চিৎ এবং চন এই দুটো যোগ হচ্ছে কয়ের সাথে, কাহা মানে কোনো এক, তার সাথে চিৎ চন, এটা যোগ হয়ে কশ্চিৎ কশ্চন। এটা শুধু প্রয়োগের বৈচিত্র্য দেখানোর জন্য করা হয়েছে, মানে কত রকম প্রয়োগ হতে পারে সংস্কৃতে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে, অর্থ সমান। তাহলে মায়নহ নাম, মায়ন এই নামের, কশ্চিৎ কোনো এক, গৃহস্থহ, গৃহস্থ মানে আপনারা বাংলা এটা জানেন গৃহস্থ, নিবাসতি স্ম। আচ্ছা, নিবাসতি স্ম, নিবাসতি মানে আপনারা জানেন বাংলাতে আমরা যেমন বলি নিবাস করা, নিবাস, সেইটাই ধাতুরূপ করে এখানে বলা হয়েছে নিবাসতি, নিবাসতি স্ম। এইটা মনে রাখুন, যখনই আপনারা দেখবেন কোনো একটি ধাতুরূপের সাথে, যেমন এটা হচ্ছে কি নিবাসতি, এখানে ওয়াস ধাতু, ওয়াস ধাতু, ওয়াস ধাতুর অর্থ হচ্ছে বাস করা। আমরা যে বলি না আমরা আপনার আবাস কোথায়, মানে আপনার বাড়ি কোথায়, অর্থাৎ কি আপনি সেখানে বাস করেন, এটাই হচ্ছে অর্থ। তো এই ওয়াস ধাতু থেকে নিবাসহা, আবাসহা এই শব্দগুলো এসছে। তো নিবাসতি স্ম মানে বাস করতেন। এই যে স্ম যোগ করলাম কোন একটি ধাতুর সাথে,
এই যে ধাতুরূপ এখানে নিবসতি, এর সাথে যখনই আমি স্ম যোগ করব তাহলে আপনাদের তখন বুঝতে হবে এটা অতীতকালকে বোঝাচ্ছে। অতীতকাল মানে বাস করতেন, অর্থাৎ তাহলে এই পূর্ণ বাক্যের অর্থ দাঁড়ালো সেখানে মায়ন নামে কোনো একজন গৃহস্থ বাস করতেন, নিবাস করতেন। তাহলে প্রথম বাক্যের অর্থ কি? অস্তি তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামः। তুঙ্গভদ্রার তীরে কোনো এক গ্রাম আছে। তত্র সেখানে মানে সেই গ্রামে, সেখানে মায়ণঃ মায়ণ নাম মায়ণ নামক কশ্চিৎ কোনো এক গৃহস্থঃ গৃহস্থ গৃহী নিবসতি স্ম নিবাস করতেন। তারপরের বাক্য দেখুন, মায়ণস্য মায়ণস্য, যেমন একটু আগে উদাহরণ দেওয়ার সময় আমি বললাম রাম এই শব্দের ষষ্ঠীর একবচন হবে রামস্য, তেমনি মায়ণা রাম শব্দের মতনই পুংলিঙ্গ শব্দ, তার ষষ্ঠীর একবচনে মায়ণস্য। দেখুন মায়ণ এটা হচ্ছে প্রাতিপদিক, তার প্রথমার একবচনে মায়ণঃ, তারই ষষ্ঠীর একবচনে ওই সিয়া দন্তস্বয় জফলা ওটা যোগ হয়ে যাচ্ছে, হয়ে মায়ণস্য মানে মায়ণের। মায়ণস্য মায়ণের, রামস্য রামের, শ্যামস্য শ্যামের, কৃষ্ণস্য কৃষ্ণের, ভীমস্য ভীমের, দশরথস্য দশরথের। এরকমই মায়ণস্য মায়ণের। ত্রয়ঃ পুত্রাঃ ত্রয়ঃ পুত্রাঃ, দেখুন ত্রয়ঃ পুত্রাঃ, এখানে ত্রয়ঃ শব্দের অর্থ হচ্ছে তিনজন, তিনজন। এটা হচ্ছে ত্রি, প্রাতিপদিক হচ্ছে ত্রি, মানে তৃতীয় সংখ্যা যেটা ত্রি আমরা বলি, তৃতীয় সংখ্যক যে ত্রি, তার পুংলিঙ্গে বহুবচনে। এবারে এটা আপনারা অবশ্যই জানবেন, তবু আমি বলছি যে তিন শব্দ যদি আপনাকে বলতে হয় তাহলে বচন আমি কি বলেছি? এক বচন, দ্বিবচন, বহুবচন। অর্থাৎ একটা সংখ্যক কোনো জিনিস বোঝালে, একটা বস্তুকে বোঝালে সেখানে এক বচনের প্রয়োগ হবে, কারণ সেখানে তো একটা জিনিস বোঝাচ্ছি আমি। এরকম দুটো জিনিস বোঝালে সেখানে দ্বিবচনের প্রয়োগ করতে হবে। এবারে বহুবচন মানে কি? তাহলে বহুবচন মানে কি? বহু হবে। বহু মানে কত? মানে বহু মানে হচ্ছে দুইয়ের অধিক যা হবে সমস্ত কিছু বহুবচনে হবে। মানে একের জন্য এক বচন, দুইয়ের জন্য দুই বচন, দ্বিবচন। এইবার দ্বিবচনের থেকে মানে দুইয়ের অধিক যা হবে সবকিছুই বহুবচনের মধ্যে পড়বে। মানে তিন থেকে শুরু করে আপনি যা খুশি বলতে পারেন, সমস্তটাই হচ্ছে বহুবচনের মধ্যে চলে আসবে। এবারে তিন সংখ্যাটা আপনি যখন বলছেন, তিন সংখ্যাটা নিজেই তো বহুত্ববাচক, মানে বহুত্বকে বলছে, বহু জিনিসকে বোঝাচ্ছে। এক বলতে আমার একটা ফোন আছে, তার মানে আমার কাছে ফোনের সংখ্যা কটা? একটাই। আমার কাছে দুটো বই আছে, তার মানে বইয়ের সংখ্যা কটা? দুটো। এবারে আমি যদি বলি আমার কাছে 5টা বই আছে, তাহলে এই যে 5টা বই যখন বোঝাবো তখন আমাকে কি বলতে হবে? সেটা বহুবচনে বলতে হবে। তো ত্রয়ঃ যে প্রয়োগটা করা হলো সেখানে ত্রি এই প্রাতিপদিকটা মানে তিন সংখ্যাটা নিজেই বহুত্ব বোঝাচ্ছে, সেই জন্য এটা সব সময়তেই বহুবচনই হবে। এমন যেন প্রশ্ন না আসে যে তিন সংখ্যা বোঝাচ্ছে কিন্তু তার আমি এক বচনে প্রয়োগ করব, সেটা তো সম্ভব নয়।
আপনি এক বলছেন যখন, একহ মানে এক, দ্বৌ মানে দুটো, ত্রয়ঃ মানে তিনটে। তো এই সংখ্যাগুলো যে জিনিসটাকে বোঝাচ্ছে সেই জিনিসগুলি সবসময়তেই সেই বচনে হবে। যদি এক সংখ্যা একটি জিনিসকে বোঝানো হয় তখন আমি এক বচনের প্রয়োগ করব। যদি দুটি জিনিস বোঝাতে হয় দ্বিবচনের প্রয়োগ করব। যদি অনেক জিনিস বোঝাতে হয় তাহলে বহুবচনের প্রয়োগ করব। তাহলে এখানে ত্রয়ঃ ত্রিপ্রাতিপদিকের পুংলিঙ্গে বহুবচনে। তাহলে মায়নস্য, মায়নের, তিনজন, ত্রয়ঃ তিনজন, পুত্রাহ পুত্র শব্দ রাম শব্দের মতো পুংলিঙ্গে প্রথমার এক বচনে রামঃ, তেমনি প্রথমার এক বচনে পুত্রঃ মানে সন্তান, তার বহু বচনে পুত্রাহ। দেখুন পুত্রাহ কেমন শব্দ, প্রথম লাইনে দেখুন কশ্চন গ্রামঃ যেমন দেখেছেন, ময়ের পরে একটা বিসর্গ, তাহলে ওটা হচ্ছে পুংলিঙ্গের এক বচনে এরকম থাকবে, গ্রামঃ, রামঃ, পুত্রঃ, শ্যামঃ, কৃষ্ণঃ, একই। এখানে দেখুন পুত্রাহ মানে তয় রফলা, তারপরে একটা আকার দেওয়া হয়েছে, ওই যে আকার এবং বিসর্গ ওইটাই হচ্ছে পুত্র শব্দের বহুবচনকে বোঝাচ্ছে। ভিতরে প্রক্রিয়া অনেক আছে, কিন্তু সেটা নয়, আপনারা শুধু এটাই মাথায় রাখুন যে রামঃ মানে রামঃ, ম তারপরে বিসর্গ। কিন্তু এখানে পুত্রাহ একই রকম শব্দ রামের মতনই, কিন্তু এখানে পুত্রাহ যখন বলছি একটা আকার তার সঙ্গে বিসর্গ যোগ হচ্ছে, তো এইটাই হচ্ছে ওর বহু বচনকে বোঝাচ্ছে। তাহলে বাক্যের অর্থ দাঁড়ালো মায়নের তিনজন পুত্ররা, তারপরে ড্যাশ মানে কি মায়নের তিনজন পুত্র আছে, এরকম বুঝতে হবে অর্থ। তাদের নাম বলছে মাধবঃ, প্রথমার এক বচন পুংলিঙ্গে, প্রথমার এক বচন মাধবঃ রামের মতো, রাম শব্দের মতো, রামঃ মাধবঃ একজন মাধব এরকম বোঝাচ্ছে, মাধবঃ। সায়নঃ সায়ন, মাধব সায়ন, এবং ভোগনাথঃ চ ইতি, ভোগনাথঃ তৃতীয় পুত্রের নাম ভোগনাথ, চ চ মানে হচ্ছে আমরা বাংলায় যেমন বলি এবং, ওই এবং এর জায়গাতে সংস্কৃতে চ বলা হয়। বাংলায় যদি আপনি বলেন যে মায়নের তিনটি পুত্র মাধব, সায়ন এবং ভোগনাথ, ওই যে এবংটা বললেন, ওই এবংটা ভোগনাথের আগে বললেন, ওটাই আমরা সংস্কৃতে শেষে উচ্চারণ করি, শেষে বলি মাধবঃ সায়নঃ ভোগনাথঃ চ ইতি, মানে এই, মানে মায়নের তিনটি পুত্র মাধব, সায়ন, ভোগনাথ, এরা তিনজন পুত্র। তারপরে দেখুন ত্রয়ঃ অপি তেজস্বিনঃ, ত্রয়ঃ, আচ্ছা 1 মিনিট একটু। হ্যাঁ বলুন বলুন, প্রশ্ন থাকলে সবসময় জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই, বলুন। আচ্ছা এখানে এই যে চয়ের মানে তো বুঝলাম এবং, হ্যাঁ। এই যে এই ইতি মানে কিন্তু তার মানে এরা বা এই মানে শেষ নয়, যেটা আমরা বলছি ইতি, ইতি করে দেওয়া বা যেটা বাংলায় এটা সেইখানে, সেই অর্থে ইতি শব্দের প্রয়োগ নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ত্রয়ঃ অপি তেজস্বিনঃ, ত্রয়ঃ মানে এই যে তিনজন পুত্রের নাম উপরে বলা হলো, মাধবঃ, সায়নঃ, ভোগনাথঃ চ, এই যে তিনজনের নাম বলা হলো মাধব, সায়ন এবং ভোগনাথ, এই তিনজন কেমন ছিল সেই তার বর্ণনা পরের বাক্যে করা হচ্ছে। ত্রয়ঃ অপি তেজস্বিনঃ, তিনজনই বা তিনজন পুত্ররা তেজস্বী ছিল। এবারে এই যে তেজস্বী এটা হচ্ছে কি
এর বিশেষণ। ত্রয়ঃ আপি তেজস্বিনঃ মানে তিনজনই খুব তেজস্বী ছিল। এবারে এই ত্রয়ঃ, তিনজন যেহেতু বহুবচনে রয়েছে, সেই জন্যে তেজস্বী এই প্রাতিপদিক থেকে নিষ্পন্ন পুংলিঙ্গ শব্দ তেজস্বী মানে দীর্ঘ ইকার, তেজস্বী দীর্ঘ ইকার, সেই শব্দেরও বহুবচন আমরা এখানে দেখছি। এবারে আপনাদের প্রশ্ন হবে, এই যে তেজস্বী শব্দ হলো, এইটা তাহলে কেমন শব্দ? মানে রাম শব্দের মতো তো এটা নয়, কারণ এখানে গ্রামঃ রাম শব্দের মতো, মায়নঃ রাম শব্দের মতো পুংলিঙ্গের এক বচনে রয়েছে। এখানে মাধবঃ, সায়নঃ, ভোগনাথঃ এগুলো পুংলিঙ্গের এক বচনে রয়েছে, আমরা বুঝতে পারছি। কিন্তু তেজস্বিনঃ এখানে কি শব্দ, এটা প্রশ্ন হতে পারে। তাহলে এখানে আপনাকে জানতে হবে তেজস্বিন মানে এখানে তেজস্বী, তারপরে ন, তারপরে হলন্ত মানে নিচে একটা দাগ, তেজস্বিন এটা হচ্ছে প্রাতিপদিক হবে। তেজস্বিন এটা হচ্ছে প্রাতিপদিক। সেই প্রাতিপদিকের পুংলিঙ্গের এক বচনে রূপ হবে তেজস্বী, দীর্ঘ ইকারান্ত শব্দ, মানে দীর্ঘ ইকার দিয়ে শেষ হবে, শব্দ নয়, দীর্ঘ ইকার দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে তেজস্বিন এই প্রাতিপদিকের প্রথমার এক বচন পুংলিঙ্গে তেজস্বী। প্রথমার দ্বিবচনের রূপ হবে তেজস্বিনৌ। প্রথমার বহুবচনের রূপ হবে তেজস্বিনঃ। আপনারা এটা কি করে মনে রাখবেন? দেখুন, আপনারা সবাই জানেন যে গুণ যার আছে তাকে আমরা কি বলি? গুণী। আমরা বলি তো যে ওই মানুষটি প্রচন্ড গুণী, কেন? তার মধ্যে এই এই গুণ আছে। তো যার গুণ আছে সে গুণী। সেখানেও কিন্তু একই রকম গুণী, এটা সংস্কৃততে আপনি যদি লিখতে চান, এখানেও কিন্তু আপনাকে বলতে হবে গুণিন, এটা হচ্ছে প্রাতিপদিক পুংলিঙ্গে। প্রাতিপদিক হবে কি? গুণিন। সেই গুণিন প্রাতিপদিকের পুংলিঙ্গের এক বচনে রূপ হবে গুণী, মানে দীর্ঘ ইকার, গুণী। তারই রূপ এমন চলবে গুণী, গুণিনৌ, গুণিনঃ। প্রথমার এক বচনে গুণী, প্রথমার দ্বিবচনে গুণিনৌ, প্রথমার বহুবচনে গুণিনঃ। তেমনি তেজ যার আছে সে হচ্ছে তেজস্বী, পুংলিঙ্গে প্রথমার এক বচনে তেজস্বী। তার প্রথমার এক বচনে তেজস্বী, তার দ্বিবচনে হয়ে যাবে তেজস্বিনৌ, তার বহুবচনে হয়ে যাবে তেজস্বিনঃ। তাহলে ত্রয়ঃ আপি তেজস্বিনঃ, তিনজনই তেজস্বী ছিলেন। গ্রামস্য সমীপে, গ্রামস্য মানে গ্রামের, যেমন রামস্য মানে রামের, তেমনি গ্রামস্য মানে গ্রামের। ওপি কথাটা সমীপে, মানে কি? হ্যাঁ, ওপি আমিও বলতে যাচ্ছিলাম। বলুন বলুন। ওপি ওপি হ্যাঁ, ত্রয়ঃ আপি মানে হচ্ছে তিনজনই, ওই যে ই যোগ হলো, আচ্ছা তিনজনই মানে ওখানে একটু প্রেসার দিতে হচ্ছে, তিনজনই তেজস্বী। আচ্ছা হ্যাঁ, ত্রয়ঃ তেজস্বিনঃ আর ত্রয়ঃ আপি তেজস্বিনঃ মানে হচ্ছে তিনজনই তেজস্বী। আচ্ছা এখানে যদি যেমন আমরা বাংলায় বলি হুম তিনজনই, আপনি যেটা বললেন সেটা, বা তিনজনের, হুম তো তিনজনের জন্য যদি বলতো, মানে হুম যেমন মানে আমি বলতে চাইছি তীরে, এটা একটা প্রতিবাদ, একটা মানে কোনো একটা যেমন হলো হ্যাঁ, মানে এটা পদ তারপরে হলো, ধরুন, হ্যাঁ একটা পদ হলো। একটা পদ হলো, মানে বা গ্রামাহা, হ্যাঁ বা এবার গ্রামের বলতে গেলে সেটা একটা কিছু বলতে হবে, হ্যাঁ, গ্রামের বলতে গেলে গ্রামস্য। গ্রামেস্য। তো হুম এই ক্ষেত্রে এইখানে যেমন ত্রয়া হলো, তাহলে ওই ত্রয়ার সঙ্গেই কিছু না হয় ওটাকে ওপিটাকে আলাদা করে বলা হচ্ছে কেন? আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে তিনজনের
আহ মানে মানে বলতে একটু গিয়ে ব্যতিক্রম লাগছে না হ্যাঁ, সেটাই অপি কেন দেওয়া হলো? দেখুন, গ্রামস্য শব্দের অর্থ বা রামস্য শব্দের অর্থ আমরা কি বলেছি? রামের। হ্যাঁ, হ্যাঁ রামের এটা, হ্যাঁ গ্রামের এখানে, এরকম আছে। রাইট কিন্তু এখানে ত্রয়ঃ যে পদটা, এটা হ্যাঁ প্রথমার বহুবচনে আছে। হ্যাঁ এবার এই প্রথমা দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি হ্যাঁ, এই এই সাতটার ক্যাটাগরির কোনোটাতেই এই ওপি শব্দটা খাটছে না তাই তো, না, এই জন্য অপিটা ওপিটা আলাদা হচ্ছে, করে করা হয়েছে। আচ্ছা, অপিটা হচ্ছে অব্যয় পদ। আচ্ছা ঠিক আছে, অপিটা হচ্ছে অব্যয় পদ। যেমন আমি প্রথমে বললাম আহ নাম, তত্র, এগুলো হচ্ছে অব্যয় পদ, এগুলোর কোনো চেঞ্জ হবে না। তিন লিঙ্গে, তিন বিভক্তিতে, এই সাতটা বিভক্তিতে এবং তিনটি বচনে এদের কোনো চেঞ্জ নেই। আপনি কর্তাকে প্রথমার এক বচনে রাখুন, তাকে দ্বিতীয়ার এক বচনে রাখুন, পঞ্চমীর বহুবচনে রাখুন, যেখানে আপনি খুশি রাখুন, অপি অপিই থাকবে, মানে তত্রর মতন। তত্রর মতনই। এবং এখানে যেমন গ্রামস্য হয়েছে, এর অর্থ আমরা কি বলছি, যে এই যে পরের লাইনে আমরা বলছি গ্রামস্য সমীপে, মানে গ্রামের কাছে, মানে গ্রামের কাছাকাছি, এরকম অর্থ বোঝাচ্ছে। কিন্তু ত্রয়ঃ, এখানে আমরা বহুবচন প্রয়োগ করতে পারবো না, কারণ তিনজনের তেজ আছে এটা বলছি না। তিনজনের তেজ আছে এটা আমি বলছি না। তখন তিনজনেরই তিনজনের তেজ। তেজ আছে মানে কি, আপনি তার গুণটাকে নির্দেশ করছেন যে হ্যাঁ, তিনজনেরই তেজ আছে। কিন্তু হ্যাঁ আমি বলছি তিনজনই তেজ যুক্ত, তেজস্বী মানে তেজ যুক্ত এনারা তিনজন, সেই জন্য এখানে ষষ্ঠী করা যাবে না, এখানে বহুবচন করে ত্রয়ঃ এর বিশেষণ হিসেবে তেজস্বিনঃ এইরকম বিশেষণটা বসানো হয়েছে, যে তিনজনই কেমন? তেজস্বী, অর্থাৎ তিনজন পুত্ররাই তেজস্বী। হুম, ঠিক আছে, আর অপি তো আপনি বললেন যে অপির কোনো চেঞ্জ হবে না, অপি যেরকম আছে তেমনই থাকবে। মানে এই যে অপিটা আপনি চেঞ্জ দেখছেন না, এটা শুধুমাত্র এমন নয় যে আপনি এখানে, মানে এই যে গল্পটা আমরা এনেছি, এই গল্পটা অপেক্ষাকৃত অত্যন্ত সরল, মানে একদমই প্রথম স্টেজ বলতে পারেন। কিন্তু আপনি এরপরে যত সমস্ত সংস্কৃত টেক্সট দেখবেন, সেখানে কোনো জায়গাতেই আপনি অপির পরে আলাদা কিছু বিভক্তি আপনি দেখবেন না। মানে এটাই একদম পুরোপুরি স্ট্যাটিক, এর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ত্রয়ঃ আপি তেজস্বিনঃ, তিনজনই তেজস্বী। গ্রামস্য সমীপে, গ্রামের কাছে, সমীপে কাছে। এবার এইটা কেমন শব্দ? সমীপম এরকম শব্দ, নপুংসকলিঙ্গ, তার সপ্তমীর এক বচনে সমীপে মানে গ্রামের কাছে, মানে এটা সপ্তমীর অর্থ হচ্ছে অধিকরণ। অধিকরণ মানে হচ্ছে একটা জায়গা বা কিছুতে আছে এমন, আধার বোঝাচ্ছে। মানে আমরা যদি বলি আমার হাতের উপরে পেন আছে, তাহলে এই যে পেনটা কোথায় আছে? হাতের উপরে, তাহলে হাতটা হচ্ছে পেনের আধার, মানে হাতটাতেই পেনটাকে আমি রেখেছি। তো এই যে যেটা আধার হচ্ছে, মানে যেখানে রাখা হচ্ছে জিনিসটা, সেইটা সপ্তমীতে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এইটাকেই বাংলায় বলি, এই সংস্কৃততে বলি যে হস্তে লেখনী अस्ति, হস্তে মানে হাতের উপরে, লেখনী মানে পেন আছে, अस्ति। এরকম গ্রামস্য সমীপে মানে গ্রামের কাছে, মানে কাছাকাছিতে, কশ্চন আশ্রমঃ আসীৎ। আশ্রমঃ মানে আপনারা জানেন আশ্রম, কশ্চন মানে কোনো এক, তাহলে গ্রামের সমীপে মানে কাছে কোনো এক আশ্রম, আসীৎ, এখানে দেখতে হবে আসীৎ, এটা একটা নতুন শব্দ এলো। এটা কি? এটা হচ্ছে ধাতুরূপ। প্রথমে বাক্যতে, মানে প্রথম যে বাক্যটা আমরা দেখেছি সেখানে দেখুন অস্তি পদের প্রয়োগ আছে। এই অস্তি এটা হচ্ছে বর্তমান কালের অবস্থানকে বোঝাচ্ছে।
আর আসিত এটা ওই একই ধাতুর অতীতকালের অবস্থানকে বোঝাচ্ছে, যে তুঙ্গভদ্রার তীরে কোনো এক গ্রাম আছে, আর এই লাইনে আমরা বলছি গ্রামের কাছে কোনো এক আশ্রম ছিল। এই যে আছে এবং ছিল, এই আছে এই অর্থটা বোঝানোর জন্য অস্তি এই ক্রিয়াপদের প্রয়োগ করছি, ছিল এই অবস্থা বোঝানোর জন্য আমরা আসিত এই পদের প্রয়োগ করছি। এবং এগুলো কিন্তু সব ধাতুর রূপ, সব কিন্তু ধাতুর রূপ। আশ্রমঃ আসিত, তাহলে গ্রামের কাছে কোনো এক আশ্রম ছিল। তে তত্র, তে তত্র, তে শব্দের অর্থ হচ্ছে তারা। তারা মানে কারা? এই যে মায়নের 3 জন পুত্র মাধব, সায়ন এবং ভোগনাথ, এই 3 জনের কথা বলা হচ্ছে তে। এবার এখানে আপনার প্রশ্ন হবে তে এটা আবার কেমন রূপ? তাহলে এটা হচ্ছে আপনার সাহা তৌ তে, মানে এটা হচ্ছে সাহা মানে সে, তৌ মানে তারা দুজন, তে মানে তারা অনেকে। এটা একটি শব্দরূপ। যখন শব্দরূপ পড়বেন তখন আপনারা এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন। এবং আমি চেষ্টা করছি এর পরের ক্লাসে, যেহেতু আপনাদের একদমই প্রারম্ভিক, তাহলে আমিও এই বিষয়ের মধ্যে কিছু আমি যদি কিছু বলতে পারি, তাহলে আমিও আপনাদের কিছু শব্দরূপ বা ধাতুরূপ বা এরকম ধরনের ছোট ছোট বাক্য যেগুলো আমরা সম্ভাষণের জন্য বলার জন্য প্রয়োগ করতে পারি, সেগুলো নিয়েও পরের দিন আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, তে মানে হচ্ছে তাহলে তারা, তারা মানে হচ্ছে যে 3 জন পুত্ররা কি করলো? তে তত্র, তত্র মানে সেখানে। তাহলে এবারে এইখানে সেখানে শব্দের, সেখানে এই পদের দ্বারা কি বোঝাচ্ছে? তার আগের লাইনে আমরা দেখব গ্রামস্য সমীপে কশ্চন আশ্রমঃ আসিত, গ্রামের কাছে কোনো এক আশ্রম ছিল। তাহলে এই যে আশ্রম ছিল, আশ্রমের কথা বলা হয়েছে, সেই আশ্রমকেই পরের বাক্যের তত্র পদের দ্বারা বোঝানো হচ্ছে। তে তারা তত্র মানে সেখানে, কোনখানে? আশ্রমে। তে তত্র সেখানে, আশ্রমে বিদ্যাভ্যাস। দেখুন আশ্রমে সব এইটার কিন্তু তত্র শব্দের অর্থ নয়, তত্র শব্দের অর্থ হচ্ছে সেখানে। আমরা এই গল্প পড়ার সময়তে তত্র মানে সেখানে বলতে কি বুঝবো না? আশ্রমে। যেহেতু তার আগের বাক্যতেই আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের কাছে একটা আশ্রম ছিল, এইরকম একটি বাক্য রয়েছে, তাহলে আশ্রমটা হচ্ছে ওখানে মুখ্য। তাহলে তত্র মানে হচ্ছে পরের বাক্যে, তত্র মানে হচ্ছে আগের বাক্যের আশ্রম। তো আশ্রমে, তে তত্র তারা সেখানে, আশ্রমে বিদ্যাভ্যাসম, বিদ্যাভ্যাসম, বিদ্যাভ্যাসম বিদ্যার অভ্যাস। বিদ্যা মানে সামান্য পড়াশোনা আমরা ধরবো, পড়াশোনার অভ্যাস মানে পড়াশোনার চর্চা। বিদ্যাভ্যাসম, এখানে বিদ্যাভ্যাসম দ্বিতীয়ার একবচনে আছে, দ্বিতীয়ার একবচনে আছে। এর অর্থ কি না? এরা এটা করত। বিদ্যাভ্যাসম কুর্বন্তি স্ম, কুর্বন্তি স্ম। আমরা বলছি না যে করা, সে কাজ করে। তো এই যে করা বা করছে বা করেছিল, এই এর মূল ধাতু হচ্ছে ক্রি ধাতু, ক রি, নিচে রিকার, ক্রি। তো এই ক্রি একটি ধাতু আছে সংস্কৃতে, সেই ধাতুর রূপ হচ্ছে কুর্বন্তি, বহুবচনে। বহুবচনের রূপ হচ্ছে কুর্বন্তি। কেন না? তে এখানে তারা, অনেকজনের কথা বোঝানো হচ্ছে, তো অনেকজনের কথা বোঝানো হচ্ছে বলে এখানে কুর্বন্তি বলা হচ্ছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আসবো, আপনারা এখন শুধু মনে রাখার জন্য এটা শুনুন যে তে মানে তারা, তত্র মানে সেখানে,
বিদ্যাভ্যাসম, বিদ্যার চর্চা কুর্বন্তি স্ম, করেছিল। মাধবः অভ্যাসে ক্রীড়াদিষু চ। মাধবः অভ্যাসে মানে মাধব, অভ্যাসে মানে এই যে বিদ্যাভ্যাস করতো, সেই অভ্যাসে মানে মাধব এই বিদ্যার চর্চাতে, ক্রীড়াদিষু চ মানে খেলাধুলোতেও, মানে এখানে দেখবেন এখানে একটা ক্রীড়া শব্দের পরে একটা দি মানে আদি এরকম একটা বলা হচ্ছে। এই আদি মানে হচ্ছে মানে খেলাধুলো, ক্রীড়া আদিতে মানে ক্রীড়া ইত্যাদি বা ক্রীড়া প্রভৃতি যে অন্যান্য জিনিস রয়েছে, এই সমস্ত জিনিসগুলিতেই এইরকম অর্থ বোঝানো হচ্ছে। যেমন আমরা বলি না যে কোনো একটি সেমিনারে বা কোনো একটি ওয়ার্কশপে আমরা এখন বলি যে এখন ওনার কোন একটি, আপনি একজন অতিথিকে ডাকলেন, বিশিষ্ট অতিথি, তো প্রোগ্রামের শুরুতে আমরা বলছি যে ওনার এখন সম্মাননাদি করা হবে, মানে সম্মাননা থেকে শুরু করে আরো যেগুলো সৎকার, অতিথি সৎকার যা করা হয় সেই সমস্তগুলি করা হবে। তো এই আদি পদের দ্বারা ওই জিনিসগুলির গ্রহণ করা হয়, মানে অতিথি সৎকার থেকে শুরু করে উনি ঠিকঠাক বসতে পারছেন কিনা, ওনার ঠিকঠাক সময়ে টিফিন ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সবকিছুই ওর মধ্যে চলে আসছে। তো এখানেও ক্রীড়াদি শব্দের দ্বারা ক্রীড়া ইত্যাদি অন্যান্য যা কিছু এক্সট্রা কারিকুলার জিনিস সেইগুলির কথা বলা হচ্ছে। যে মাধব অভ্যাসে মানে পড়াশোনার চর্চাতে, ক্রীড়াদিষু চ মানে খেলাধুলাতেও, খেলাধুলা আদি অন্যান্য কাজেও, চ অগ্রগণ্যঃ, অগ্রগণ্যঃ মানে এটা বাংলাও আপনারা শুনে থাকবেন, সাধু বাংলাতে এরকম বলা হয়। অগ্রগণ্যঃ শব্দের অর্থ হচ্ছে, কি বলতে পারবেন অগ্রগণ্য মানে? মানে এগিয়ে এগিয়ে থাকা। থাকা আর কি, হ্যাঁ, এগিয়ে থাকা। অগ্রগণ্য মানে একজন অগ্রগণ্য ব্যক্তি আর কি, যেমন এগিয়ে থাকা। মানে তিনি হচ্ছেন পুরোধা ব্যক্তি, মানে তিনি এগিয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তেমনই ছিল মাধব। গুরু নাম প্রিয়তমঃ, গুরু নাম প্রিয়তমঃ, গুরু এটা হচ্ছে প্রাতিপদিক, তার ষষ্ঠীর বহুবচনে গুরু নাম মানে গুরুদের, প্রিয়তমঃ প্রিয়তম। হ্যাঁ, তাহলে কে গুরু নাম প্রিয়তমঃ, এই বাক্যের দ্বারা আমি দুটো পদে দুটো অর্থ পাচ্ছি। গুরুদের প্রিয়তম, কে প্রিয়তম? তাহলে বলতে হবে তার আগের বাক্যে মাধবের প্রসঙ্গ এসেছে। মাধব বিদ্যা চর্চাতে, ক্রীড়াদি প্রভৃতি কাজেও অগ্রগণ্য ছিল বা অগ্রগণ্য। তাহলে সেই মাধবী গুরুদের প্রিয়তম ছিল, মানে সেই আশ্রমে যে সমস্ত গুরুরা ছিলেন সেই সমস্ত গুরুদের মধ্যে, গুরুদের কাছে প্রিয়তম ছিল মাধব। এখানে দেখুন প্রিয়তমঃ, এটা আপনারা বাংলাও শুনে থাকবেন প্রিয়তমঃ শব্দ। এবার এই যে তম, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অনেকজন প্রিয়র মধ্যে উৎকৃষ্ট প্রিয়, যে সে হচ্ছে প্রিয়তম, সর্বাধিক প্রিয়। তাহলে যখনই আমরা অনেকজনের মধ্যে একজনকে বেছে নেই তখন সেখানে তম এরকম প্রয়োগ হয়, আর যখন দুজনের মধ্যে একজনকে বেছে নেই তখন তর এরকম প্রয়োগ হয়। প্রিয়তম, প্রিয়তর, প্রিয়তর, ত র বিসর্গ, তাহলে প্রিয়তমঃ প্রিয়তরঃ। তাহলে প্রিয়তমঃ মানে কি? অনেকজন প্রিয় ছিল, তার মধ্যে একজন হচ্ছে প্রিয়তম। আর যদি বলি প্রিয়তর, তাহলে বুঝতে হবে যে দুজন ছিল, দুজনের মধ্যে এ হচ্ছে সর্বাধিক প্রিয়। তাহলে তর এবং তম এগুলি হচ্ছে একটি প্রত্যয়। তো সেই প্রত্যয়ের দ্বারা নিষ্পন্ন শব্দ, প্রত্যয় মানে আপনারা জানেন, প্রত্যয় মানে হচ্ছে যেটা
আমরা প্রাতিপদিকের পরে যোগ করি। প্রাতিপদিকের পরে আমরা যেটা যোগ করে শব্দ বানাই বা পদ বানাই সেটা হচ্ছে প্রত্যয়। যেমন আমরা ইংলিশে আপনারা কি বলেন এটাকে? সাফিক্স বলেন, তাই তো? কি বলা হয়? যেমন কমান্ড, কমান্ডেবল মানে কি? এবেল এই শব্দটা এটা কি যুক্ত হলো, তো এটাকে কি বলবেন আপনারা? ইংলিশে কি বলা হয়? সাফিক্স তো বলা হয়। সেরকমই প্রাতিপদিক থাকবে, প্রাতিপদিকের পরে একটি প্রত্যয় যোগ হবে, প্রত্যয় যোগ হয়ে আমরা এই প্রয়োগটা দেখতে পাচ্ছি যে প্রিয়তমঃ, এরকম প্রয়োগ হয়েছে। তো প্রিয়তমঃ শব্দের অর্থ তাহলে কি? অনেকজন প্রিয়ের মধ্যে উৎকৃষ্ট বা সর্বাধিক প্রিয় যে ব্যক্তি তাকে আমরা বলবো প্রিয়তম। আর যদি দুজন ব্যক্তির মধ্যে থেকে আমরা সর্বাধিক প্রিয় যে তাকে আমরা বেছে নিতে চাই, তবে আমরা সেখানে বলবো প্রিয়তরঃ। তাহলে প্রিয়তমঃ এবং প্রিয়তরঃ এই দুটি হচ্ছে পুংলিঙ্গে প্রথমার একবচনে রাম শব্দের মতনই রূপ চলবে, প্রিয়তমঃ, প্রিয়তমৌ, প্রিয়তমাঃ, এরকম রূপ চলবে। তাহলে মাধব গুরুণাম প্রিয়তমঃ, মানে মাধব যে আগে আমরা বাক্যে দেখলাম সে গুরুদের প্রিয়তম। তারপরে প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে দেখুন আসছে উষঃ কালঃ। উষাহ কালঃ, উষাহ শব্দের অর্থ হচ্ছে উষাকাল, বাংলাতে যেটা আমরা বলি ভোর, একদম সকাল আর কি। উষাহ কালঃ মানে উষাকাল। মাধবঃ সহাধ্যায়ীভিঃ সহ। মাধবঃ সহাধ্যায়ীভিঃ সহ এর মানে কি? মাধব সহাধ্যায়ীভিঃ। আচ্ছা, সহাধ্যায়ী এই শব্দের অর্থ কি? আমরা বলি না ক্লাসমেট, ক্লাসমেট বলি তো। তো ক্লাসমেট যে শব্দ আমরা বলি ইংলিশে, সেইটাই এখানে সহাধ্যায়ী, মানে একসাথে অধ্যয়ন করছে এমন, সে হচ্ছে সহ অধ্যায়ী, সহাধ্যায়ী। আচ্ছা, এখানে এক মিনিট, আমরা বাংলায় সহাধ্যায়ী, ওখানে অন্তঃস্থয় দীর্ঘই হয়, তাই না? হ্যাঁ, অন্তঃস্থয় দীর্ঘী এখানেও আছে। যদি আপনি সেটা প্রথমার একবচনে বলেন, যেমন আমি বলেছি আপনাকে গুণী শব্দ বা তেজস্বী শব্দতে আচ্ছা, প্রথমার একবচনে ওকে, তেজস্বী, বুঝে গেছি। এটাও কিন্তু সহাধ্যায়ী প্রথমার একবচনে। কিন্তু যখনই এটা তৃতীয়ার একবচনে চলে আসবে বা তৃতীয়ার বহুবচনে চলে আসবে, এখানে যেমন তৃতীয়ার বহুবচন আছে, তো সেই জন্য প্রক্রিয়াতে গিয়ে এটা হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। মাধবঃ সহাধ্যায়ীভিঃ সহ। দেখুন এই যে সহাধ্যায়ীভিঃ সহ এই যে শব্দটা দেখছেন, এই শব্দটাও কিন্তু অব্যয় পদ, অর্থাৎ সহ এটার তিনটে লিঙ্গে তিনটে বচনে কোনো কিন্তু চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। তাহলে মাধব এর অর্থ কি? মাধব সহাধ্যায়ীভিঃ সহ মানে সহ অধ্যায়ী, মানে সহাধ্যায়ী, সহপাঠী বাংলাতে যেটা আমরা বলি, সেই সহপাঠীদের সাথে। সহ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে, সাথে। এটা আপনারা মনে রাখুন, যখনই সহ এই শব্দ প্রয়োগ হবে তখনই যার সঙ্গে বোঝানো হবে সেটা তৃতীয়া বিভক্তিতে চলে আসবে। সহ এই শব্দ যোগে যাকে বোঝানো হবে, মানে যার সাথে বোঝানো হচ্ছে,
সেটিকে আপনাকে তৃতীয়া বিভক্তিতে বসাতে হবে। আপনারা পড়েননি বলে আপনারা এটা এখন আপনাদের এটা অসুবিধা হচ্ছে বুঝতে। যেমন আমি বললাম আপনাদের যে সহ, এই যে একটা অব্যয় পদ, এই অব্যয় পদটি এখানে বাক্যে সহাধ্যায়ীভিহি তারপরে যোগ হয়েছে, অর্থাৎ বাক্যের অর্থতে যিনি গ্রন্থকার তিনি বলতে চাইছেন যে মাধব সহপাঠীদের সঙ্গে, এই অর্থটি বলতে চাইছেন। তাহলে মাধব কাদের সঙ্গে, এই প্রশ্ন করলে উত্তর আসবে সহপাঠীদের সঙ্গে। তো যাদের সঙ্গে বোঝানো হচ্ছে সেই শব্দটিকে তৃতীয়ার বিভক্তিতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সহাধ্যায়ী এটি হলো প্রথমার একবচনে রূপ, তারই তৃতীয়ার বহুবচনে হয়ে যাবে সহাধ্যায়ীভিহি, মানে সহপাঠীদের সাথে। সহা সঙ্গে, স্নানার্থম, এই যে স্নানার্থম, এই যে অর্থ শব্দ, এই অর্থ শব্দের অর্থ এখানে টাকা পয়সা বা বিত্ত ইত্যাদি নয়, সম্পদ ইত্যাদি নয়। অর্থ শব্দের অর্থ এখানে শব্দের অর্থ যেরকম আমরা বলি সেরকম অর্থও নয়। আমরা যেমন বলি দাশরথী, দশরথের পুত্র যে, তাকে আমরা বলি দাশরথী। তো এই এখন আপনি বলবেন যে দাশরথী এই শব্দের অর্থ কি, তখন আমি বলবো দাশরথী এই শব্দের অর্থ হলো রামচন্দ্র। তাহলে এই যে দাশরথী পদের দ্বারা আপনি রামচন্দ্রকে বুঝছেন, এই যে দাশরথী শব্দের অর্থ হিসেবে রামচন্দ্রকে বুঝছেন, এই ধরনের অর্থ কিন্তু এখানে অর্থ শব্দের দ্বারা বলা হচ্ছে না। তাহলে এখানে অর্থ শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে? স্নানার্থম, এইখানে অর্থ শব্দের অর্থ হলো জন্যে, প্রয়োজন বা জন্য, এইরকম অর্থ। স্নানের জন্য স্নানার্থম, পানের জন্য পানার্থম, ক্রীড়ার জন্য মানে খেলা, ক্রীড়ার জন্য ক্রীড়ার্থম, ভোজনের জন্য ভোজনার্থম, শোয়ার জন্য শয়নার্থম, যাওয়ার জন্য গমনার্থম। তো এখানে অর্থ শব্দের অর্থ হচ্ছে জন্যে বা প্রয়োজন, এরকম অর্থ। তো স্নানের জন্যে বা স্নানের প্রয়োজন বলে এইরকম অর্থ বোঝানো হচ্ছে, স্নানের জন্যে, স্নানার্থম, স্নানের জন্যে। নদীম আগতঃ, নদীম আগতঃ, নদীতে এসেছিল, আগতঃ মানে এসেছিল। তাহলে পুরো বাক্যের অর্থ হলো মাধবঃ, মাধব, সহাধ্যায়ীভিহি সহ, সহপাঠীদের সাথে, স্নানার্থম স্নানের জন্য, নদীম আগতঃ নদীতে এসেছিল। একটা কথা, যদি এসেছিল জায়গায় যদি ভাবতাম যে গিয়েছিল, তাহলে কি গাওয়া তাহা হবে? হ্যাঁ বলুন বলুন। এসেছিল জায়গায় যদি আমি যদি বলা হতো যে গিয়েছিল, নদীতে গিয়েছিল, তাহলে কি ওটা গাওয়া তাহা হবে, নাকি তখন না, আবার অন্য কিছু হয়ে যাবে? আগতঃ যেটা মানে হচ্ছে এসেছিল, মানে গিয়েছিল এসেছিল। বলতে এটা মানে যে গেছিল সে বলবে যে আমি ওখানে গেছিলাম, আর ইনি যিনি গ্রন্থকর্তা উনি বলতে চাইছেন যে উনি মানে মাধব সহপাঠীদের সঙ্গে স্নান করার জন্য নদীতে এসেছিল। তো এই যে এসেছিল এটার জন্য একটা ওখানে যোগ হয়েছে। আপনি যদি শুধু বলেন যে গিয়েছিল, তার জন্য আটা সরিয়ে দিতে হবে, দিয়ে কি হবে তাহলে গতঃ। মাধবঃ সহাধ্যায়ীভিঃ সহ স্নানার্থম নদীম গতঃ। আচ্ছা, ওকে। তখন অর্থটা কি হবে? মাধব সহপাঠীদের সাথে স্নান করার জন্য নদীতে গিয়েছিল।
তো এখানে হচ্ছে আ একটা উপসর্গ হিসেবে, মানে একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করে তার অর্থটাকে এসেছিল এটা বলা হচ্ছে। যেমন আমরা বাংলাতে যদি বলি যে আমি গেছিলাম, বা আমি যাচ্ছি, বা আমি গেছি, তাহলে আমি বলবো আহম গতহ বা আহম গতওয়ান, এরকম বলবো। আর যদি আমি বলি আমি এসেছি বা আমি গিয়েছিলাম, তখন বলবো আহম আগতওয়ান, এসেছিলাম, এইরকম। তো আটা হচ্ছে একটা অর্থ বোঝানোর জন্য এক্সট্রা একটা শব্দ, মানে একটা উপসর্গ ওখানে যোগ করা হচ্ছে। তো আপনি যদি ওখানে এই অর্থ বোঝান যে সে মাধব সহপাঠীদের সঙ্গে স্নান করতে গেছিল, তাহলে আটাকে সরিয়ে দিতে হবে। মাধবঃ সহাধ্যায়ীভিঃ সহ স্নানার্থম নদীম আগতঃ, নদীতে এসেছিল। সহ নদ্যাম তরতি স্ম, সহ নদ্যাম তরতি স্ম। সহ মানে মাধব, মানে সে, আমার বাংলায় যদি বলি সে গেছিল, সে, এই সে এইটাকে বোঝানোর জন্য সাহা, সাহা পুংলিঙ্গে যদি কাউকে আমি বোঝাতে চাই সে, তাহলে সাহা এক বচনে। তাহলে সাহা নদ্যাম তরতি স্ম, সে নদীতে, এখানে নদ্যাম নদী এটা হচ্ছে প্রাতিপদিক, তার সপ্তমীর এক বচনের রূপ হলো নদ্যাম, সে নদীতে তরতি স্ম, তরণ করেছিল। তরণ মানে আমরা যেটা বলি সাঁতার কাটা, সেই রকম আর কি, তরণ করা, তরণ ত্রিধাতু, তরণ করা, অর্থাৎ সে নদীতে তরণ করেছিল, সাঁতার কেটেছিল, এটা হচ্ছে বাংলা বাণী। আচ্ছা, যদি সের জায়গায় তারা বলতেন তাহলে তাহলে কি হতো? তে হয়ে যেত, তে। তে। আচ্ছা আচ্ছা। যেমন আগে আমি বললাম হ্যাঁ তে হ্যাঁ তত্র বিদ্যাভ্যাসম কুর্বন্তি স্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইরকম যদি আপনি এখানেও সহায়ের জায়গায় আপনি বহু বচন বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে তে নদ্যাম, কিন্তু তখন এখানে তরতি হতো না, তরন্তি স্ম হয়ে যেত। আচ্ছা, যেমন ওখানে নদ্যামটা রয়েছে, একই থাকতো। হ্যাঁ, তে তত্র বিদ্যাভ্যাসম কুর্বন্তি, ওই যে হ্যাঁ তি, হ্যাঁ। ওইরকমই এখানেও তরতির জায়গাতে একটা আপনাকে নকার যোগ করতে হবে আগে, তরন্তি স্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা হয়ে গেল বহুবচন। আর আপনি যদি এই বাক্যটাকে দেখেন তাহলে এটা এক বচনে আছে, সহ নদ্যাম তরতি স্ম, সে নদীতে সাঁতার কেটেছিল। তদানীম দূরে, তদানীম দূরে, তদানীম মানে হচ্ছে সেই সময়, এটা আমরা বাংলাতেও প্রয়োগ করি, ইদানিম তদানিম, তদানিমটা করি না, ইদানিমটা তো হয়। তদানিম ইদানিম, ইদানিম মানে এখন, তদানিম মানে তখন, এটাও অব্যয় পদ, এটাও এটারও কোনো পরিবর্তন আপনি কোনো বিভক্তিতে, কোনো লিঙ্গে, কোনো বচনেই করতে পারবেন না। তদানিম সেই সময়ে, দূরে, দূরে মানে হচ্ছে দূরে, নিকটে নয়, দূরে। একস্যাহ, একস্যাহ, একস্যাহ কেমন হলো? এটা হচ্ছে এক, এই প্রাতিপদিকের স্ত্রীলিঙ্গে ষষ্ঠীর এক বচনে, একস্যাহ। পুংলিঙ্গে হলে একস্য, নপুংসক লিঙ্গে হলেও একস্য, মানে নপুংসক লিঙ্গে পুংলিঙ্গে ষষ্ঠীর এক বচন সমান, রামস্য বনস্য একই, কিন্তু বহু বচনে একস্যাহ এরকম হয়ে যাবে। তাহলে একস্যাহ তদানীম সেই সময়, দূরে, দূরে, একস্যাহ একজন, স্ত্রিয়াহ মানে একজন স্ত্রীর, একজন স্ত্রীর, স্ত্রী শব্দ এখানে
পত্নীবাচক নয়, স্ত্রী শব্দ এখানে মহিলাবাচক, মানে একজন মহিলার। চিৎকারহা, চিৎকারহা মানে চিৎকার। বাংলাতে আমরা যেটা বলি চিৎকার, সেই চিৎকারটা সংস্কৃতেও একই, চিৎকারহা। কিন্তু এটা বাংলাতে যখন বলি চিৎকার, সেখানে কোনো বিভক্তি টিভক্তি থাকে না, কোনো প্রত্যয় ইত্যাদি থাকে না। কিন্তু এখানে চিৎকারহা প্রথমার একবচনে আছে। এটাও কিন্তু রাম শব্দের মতনই চলবে। পুংলিঙ্গের একবচনে রাম শব্দ যেমন, চিৎকারহা তেমন। যদি আপনি এর বহুবচন করতে চান, চিৎকারাহা। পুত্রাহা যেমন হয়েছে তেমন চিৎকারাহা। তাহলে চিৎকারহা শ্রুতাহা, তাহলে একজন স্ত্রীর, মহিলার চিৎকার শোনা গেল বা শুনেছিল। মাধবহা, মাধব। কিম ইদম, কিম ইদম। কিম মানে কি, ইদম মানে এটা, দুটোই হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। কিম ইদম, এর প্রথমার একবচনে দুটিই রয়েছে। কিম ইদম, এটা কি। ইতি চিন্তয়ন, এটা কি। ইতি চিন্তয়ন, এটি চিন্তা করতে করতে। চিন্তয়ন মানে চিন্তা করতে করতে। পরিতহা দৃষ্টবান, পরিতহা শব্দটি হচ্ছে অব্যয়, পরিতহা এটাও হচ্ছে অব্যয়। পরিতহা এর অর্থ হচ্ছে চারিদিকে, চারিদিকে মানে আপনার চারপাশে। হ্যাঁ, তাহলে কিম ইদম, এটা কি। ইতি চিন্তয়ন, এটা চিন্তা করতে করতে। পরিতহা দৃষ্টবান, পরিতহা চারিদিকে, দৃষ্টবান দেখেছিল। ওয়ান এখানে রয়েছে, ওয়ান। তো এইরকম ওয়ান ইত্যাদি যখন থাকবে, মোটামুটি সবসময় নয় কিন্তু ওয়ান ইত্যাদি যখন থাকবে, এটা বুঝতে হবে যে এখানে অতীতকাল রয়েছে। অতীতকাল সবসময় তো নয়, কিছু কিছু জায়গাতে যেখানে ধাতুর সঙ্গে এরকম বান যোগ হবে, সেখানে আপনাকে বুঝতে হবে এটা অতীতকাল বোঝানো হচ্ছে। তো পরিতহা দৃষ্টবান দেখেছিল। পুনঃ अपि চিৎকারহা, পুনঃ এটাও হচ্ছে অব্যয় পদ। পুনঃ মানে হচ্ছে আবারও, আবার, আবার। এটা হচ্ছে পুনঃ শব্দের অর্থ। পুনঃ মানে আচ্ছা, একটা আবার। প্রশ্ন আছে। বলুন। এই দৃষ্টবান যে কথাটা বললেন, হ্যাঁ, এই আহ, সেটা তো ক্লিবলিঙ্গ নয়, এটা তো পুংলিঙ্গ। পুংলিঙ্গ। তাহলে এই দৃষ্টবান হলন্ত দেওয়া কেন? হ্যাঁ, মানে এটা এটা হচ্ছে রাম শব্দের মতো নয়, এটা রাম শব্দের মতো নয়। এটা কেমন শব্দ তাহলে? এটা হচ্ছে নকারান্ত শব্দ, পুংলিঙ্গ। মানে নকারান্ত দৃষ্টবানাহা নয়। কেন হলো না? হ্যাঁ, দৃষ্টবানাহা কেন হলো না? হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনাকে নকারান্তও নয়, এটা অ্যাকচুয়ালি আপনাকে বলতে হবে যে তকারান্ত পুংলিঙ্গ শব্দ। এবার এই তকারান্ত পুংলিঙ্গ শব্দটি অকারান্ত রাম শব্দের মতন নয়। মানে পুংলিঙ্গে যে রাম শব্দ রূপ আপনি দেখছেন, রাম হা যেটা বলছেন, সেটি হলো অকারান্ত রাম শব্দের রূপ। মানে কি, রাম, এই যে ম বলছেন, এই ময়ের মধ্যে দুটি বর্ণ আছে, একটা হচ্ছে ম, একটা হচ্ছে অ। ব্যঞ্জন বর্ণ কি কি আপনারা জানেন, স্বরবর্ণ কি কি আপনারা জানেন। এটাও জানেন যে শুধুমাত্র কিন্তু যদি আপনি ব্যঞ্জন বর্ণের প্রয়োগ করতে চান, তাহলে উচ্চারণ করতে পারবেন না। কারণ ম হলন্ত প্লাস অ, এই যে দৃষ্টবান নয়ের নিচে যে দাগটা দেওয়া রয়েছে, এটাকে বলি আমরা কি হলন্ত বা হসন্ত, যাই বলুন। তো এইরকম নয়ের যে আপনি এখন উচ্চারণ করছেন, এটা কেমন উচ্চারণ হচ্ছে? দৃষ্টবান।
দৃষ্টবান এটা বলছেন না, কি বলছেন? দৃষ্টবান। তার মানে নয়ের সঙ্গে কিন্তু অকার নেই বা আকার নেই, কোনো স্বরবর্ণই যুক্ত নয়। এবারে যদি আপনি রাম শব্দের রূপ দেখেন, সেখানে কিন্তু রাম শব্দ নয়, রাম, এটা হচ্ছে প্রাতিপদিক, রাম, শেষে একটা অকার রয়েছে। এই অকার রয়েছে বলেই এই ধরনের শব্দগুলি যেগুলো অকার দিয়ে শেষ হচ্ছে তাদেরকে আমরা বলবো অকারান্ত শব্দ। এমন একটি শব্দ হলো রাম শব্দ, তেমনি শব্দ হলো কৃষ্ণ শব্দ, তেমনি শব্দ হলো ভীম এই শব্দ, তেমনি শব্দ হলো শ্যাম এই শব্দ, তেমনি শব্দ হলো অজ এই শব্দ, তেমনি শব্দ হলো মেঘ এই শব্দ। সবগুলো শব্দের শেষে কিন্তু অ অ অ অ থাকছে। সেই জন্য এই ধরনের শব্দগুলিকে আমরা বলবো অকারান্ত, মানে অকার দিয়ে শেষ হচ্ছে যে শব্দগুলি, অন্ত মানে শেষ, অকার মানে অ দিয়ে শেষ হচ্ছে, তাহলে অকার দিয়ে শেষ হচ্ছে যে শব্দগুলি, সেই শব্দগুলিকে আমরা বলবো অকারান্ত শব্দ। অর্থাৎ এই সমস্ত শব্দগুলির শেষে অকার রয়েছে। এই ধরনের অকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো রাম এই শব্দ। এবারে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে এমন বলা যেতে পারে যে সমস্ত পুংলিঙ্গ শব্দই যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হবে তেমন নয়। যেমন প্রসিদ্ধ একটি শব্দ আমি আপনাকে বলছি, আমরা বলি ভগবান। এই ভগবান শব্দ তার যে প্রাতিপদিক সেটা হচ্ছে ভগবৎ, মানে ত দিয়ে শেষ হচ্ছে এবং তয়ের পরে কিন্তু অকার নেই, সেই জন্য আমরা বলবো না এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আমরা বলবো তকারান্ত পুংলিঙ্গ শব্দ, অর্থাৎ ত দিয়ে শেষ হচ্ছে, তাই তকারান্ত পুংলিঙ্গ শব্দ। তেমনি এখানে যে দৃষ্টবান হয়েছে, সেই দৃষ্টবান ও দৃষ্টবৎ এই হচ্ছে প্রাতিপদিক পুংলিঙ্গে। তার পুংলিঙ্গের প্রথমার এক বচনে, মানে প্রাতিপদিক তো কোনো লিঙ্গে হয় না, সব লিঙ্গেই একটি প্রাতিপদিক থাকে, সেই প্রাতিপদিকের পরে যেই যেই লিঙ্গে যা যা বিভক্তি প্রত্যয় ইত্যাদি যোগ হয় সেই অনুযায়ী তার রূপ হয়। তো এখানে যেমন দৃষ্টবৎ এটা হচ্ছে প্রাতিপদিক, তার প্রথমার এক বচনে পুংলিঙ্গে দৃষ্টবান এই রূপটা হয়। যেমন ভগবৎ এটা হচ্ছে প্রাতিপদিক, পুংলিঙ্গে প্রথমার এক বচনে রূপ হয় ভগবান। তেমনি দৃষ্টবৎ এটা হচ্ছে তকারান্ত প্রাতিপদিক, তার পুংলিঙ্গে প্রথমার এক বচনে রূপ হচ্ছে দৃষ্টবান, পুংলিঙ্গের এক বচনে। তাহলে পুংলিঙ্গে শুধুমাত্র অকারান্ত হবে এমন নয়, তকারান্ত পুংলিঙ্গ শব্দও হতে পারে। যেমন ভগবৎ প্রাতিপদিক, তার পুংলিঙ্গের প্রথমার এক বচনে রূপ হবে ভগবান। তেমনি দৃষ্টবৎ এটা হচ্ছে প্রাতিপদিক, তার প্রথমার এক বচনে পুংলিঙ্গে রূপ হচ্ছে দৃষ্টবান। ঠিক আছে? হ্যাঁ, এক্সেলেন্ট। আমি একবার জাস্ট ছোট্ট করে একটা বলছি। আর রাম, তাহলে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে রাম, রাম যেটা শব্দটা সেটা না, অ্যাকচুয়ালি রামাহা, রাম অ্যাকচুয়ালি কোনো শব্দই নয়, শব্দ হচ্ছে রাম। রামাহা, রাম, হ্যাঁ রাম, রাম এটা হচ্ছে প্রাতিপদিক, হ্যাঁ প্রাতিপদিক। তাহলে এর সেই সঙ্গে রাম যদি আপনি ওই বিসর্গ লাগান অকারান্ত, তবে সেটা হবে একটি শব্দ, রামঃ প্রথমার এক বচনে। হ্যাঁ তাহলে সেটা হচ্ছে রাম, তাহলে অকারান্ত হচ্ছে। আর এখানে অকারান্ত। দৃষ্টবৎ, দৃষ্টবৎ দৃষ্টবৎ এটা হচ্ছে তকারান্ত। তকারান্ত। সেই বৎ তকারান্ত মানে প্রাতিপদিকে ত হুম, আছে না, হসন্ত আছে, না, ত হসন্ত, ওই জন্য হসন্ত, বলছি দৃষ্টবৎ। যদি ত দৃষ্টবৎ। হসন্ত না থাকতো কি বলতাম? দৃষ্টবত। হ্যাঁ তাহলে তাহলে হসন্ত আছে মানে হ্যাঁ, অকার নেই। এবার নেই, তকারান্ত। তকারান্ত। এবার তকারান্ত আপনি বলছেন এই 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 ক্ষেত্রে যখন আমরা সেটা শব্দে মানে বাক্যে ব্যবহার করছি হুম প্রতিপদ লাগিয়ে,
হুম, তখন সেটা দৃষ্টবান হয়ে যাচ্ছে। দৃষ্টবান হয়ে যাচ্ছে পুংলিঙ্গে প্রথমার একবচনে। আচ্ছা, বেশ। যেমন ভাবে ভগবত প্রাতিপদিকেও তকারান্ত প্রাতিপদিক দেখতে পাচ্ছি, আপনারা এটাও শুনেছেন ভগবতী আমরা বলি, সেটা কি করে বলি? স্ত্রীলিঙ্গে ভগবতী বলি, সেখানেও প্রাতিপদিক কিন্তু ভগবত। সেখান থেকে স্ত্রীলিঙ্গে একটি প্রত্যয় এসে যোগ হয়ে ভগবতী দীর্ঘ ইকারান্ত শব্দ পাচ্ছি, সরস্বতী ভগবতী। বিষ্ণু ভগবান। তাহলে এই যে বতী বান কি করে হচ্ছে? পুংলিঙ্গে বান, স্ত্রীলিঙ্গে বতী, এরকম ভাবে হচ্ছে। কিন্তু প্রাতিপদিক দুটোরই তকারান্ত প্রাতিপদিক, দৃষ্টবৎ। দৃষ্টবৎ যেরকম সেরকমই ভগবত। তো এরই প্রথমার একবচনে রূপ হচ্ছে ভগবান, তেমনি দৃষ্টবৎ এই প্রাতিপদিকের পুংলিঙ্গের প্রথমার একবচনে রূপ হবে দৃষ্টবান। আচ্ছা, তারপরে পুনঃ আপি চিৎকারঃ। তো এই পুনঃ এই শব্দের অর্থ হচ্ছে আবার, অপি মানে ওই ই এরকম একটা অর্থ, তো আবার ও এরকম একটা এখানে অর্থ ধরতে হবে। হ্যাঁ, আবার ও চিৎকার, আবার চিৎকার, আবার ও চিৎকার। তো পুনঃ আপি চিৎকারঃ, আবারও চিৎকার। মাধবः সদ্যः এব তীরম আগতবান। মাধবः মানে মাধব, সদ্যः এব মাধব, সদ্যः এব সদ্যः এই শব্দের অর্থ হচ্ছে সেই সময়তেই। বাংলাতে আমরা অনেক সময় বলি, আপনারা যদি শুনে থাকেন, যে ও সদ্য চাকরি পেয়েছে, বলি না মাঝে মাঝে আমরা, ও সদ্য চাকরি পেয়েছে। সদ্য মানে কি? এই তো পেলো চাকরি, মানে এক্ষুনি পেলো চাকরি, এই কদিন আগে চাকরিটা পেলো। তো এই সদ্য যেটা হয়ে গেছে বাংলাতে, ওটা অ্যাকচুয়ালি ছিল সদ্যহ, সেইটা বিসর্গটা তুলে 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 সদ্য এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা সদ্য নয়, দুটো দকার নয়, দয় জফলা, সদ্যহ। তো মাধবः সদ্যः এব মানে মাধব সেই সময়তেই বা তক্ষুনি, এব মানে সেই সময়তেই, ওই যে ই জোর দিচ্ছি ওটাই হচ্ছে এব এই শব্দের অর্থ। তো এব এবং সদ্যহ এই দুটি পদই হচ্ছে অব্যয় পদ, এর কোনো চেঞ্জ নেই। সদ্যহ এব এর চেঞ্জ নেই কোনো। মাধবः সদ্যः এব সদ্য মানে তক্ষুনি, তীরম আগতবান, তীরম মানে তীরে, তীরে এলো, এসেছিল। মাধব সেই শব্দ যখনই আবার শুনলো, পুনঃ আপি চিৎকারঃ আবারও যখন চিৎকার শুনলো, সেই সময়তেই মাধব তীরে চলে এলো। এখানেও দেখুন, এই যে দৃষ্টবান বললাম, ঠিক একই রকম আগতবান, এখানেও কিন্তু প্রাতিপদিক আগতবৎ। আগতবৎ এই প্রাতিপদিকের পরে পুংলিঙ্গে আমরা প্রথমার একবচনে এই আগতবান এই রূপটা পাচ্ছি। তাহলে মাধব তক্ষুনি তীরে চলে এলো। চিৎকারম অনুসৃত্য ধাবিতবান চ। চিৎকারম অনুসৃত্য, চিৎকারম মানে চিৎকারকে, অনুসৃত্য অনুসরণ করে, চিৎকারম অনুসৃত্য চিৎকারকে অনুসরণ করে, ধাবিতবান চ। ধাবিত এই শব্দের অর্থ ধাব, এই শব্দের অর্থ হচ্ছে ছোটা, ধাতু ধাব ছোটা। তো অনুসৃত্য ধাবিতবান চ মানে চিৎকারকে অনুসরণ করে ছুটেছিল মাধব।
এখানেও ধাবিতবৎ প্রাতিপদিক, তার প্রথমার একবচনে পুংলিঙ্গে ধাবিতবান। চ মানে চিৎকারকে অনুসরণ করলো এবং ছুটে গেছিল, এরকম অর্থ। চ রাজমার্গে একা শিবিকা। রাজমার্গে মানে সপ্তমীর একবচন, রাজমার্গ শব্দ প্রাতিপদিক, রাজমার্গঃ এটা পুংলিঙ্গের একবচনের রূপ, তার সপ্তমীর একবচনে রাজমার্গে মানে রাজপথে। একা শিবিকা, শিবিকা শব্দের অর্থ হচ্ছে পালকি, পালকি। তো রাজপথে একটা শিবিকা, একা শিবিকা। একা কেন হলো? কারণ শিবিকা এই শব্দটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো, রমা শব্দের মতো, সীতা শব্দের মতো শিবিকা এই শব্দটিও স্ত্রীলিঙ্গ শব্দ, তার প্রথমার একবচনে শিবিকা। শিবিকা এর প্রথমার একবচনে শিবিকা। তো একাহা বললে পুংলিঙ্গ হতো, একম বললে স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গে হতো, একা বললে স্ত্রীলিঙ্গে হবে। তাহলে রাজপথে একটি পালকি ছিল, একা শিবিকা একটি পালকি। শিবিকাম পরিতঃ, শিবিকাম পরিতঃ, তাহলে পরিতঃ মানে বলেছি চারিদিকে, তাহলে কার চারিদিকে? শিবিকার চারিদিকে, শিবিকার চারিদিকে। তাহলে শিবিকাম, শিবিকা এটা হচ্ছে শব্দ, তার দ্বিতীয়ার একবচনে রূপ হবে শিবিকাম। লতা শব্দের দ্বিতীয়ার একবচনে রূপ লতাম, রমা শব্দের দ্বিতীয়ার একবচনে রূপ রমাম, তেমনি শিবিকা এই শব্দের দ্বিতীয়ার একবচনে রূপ হবে শিবিকাম। শিবিকাম পরিতঃ, শিবিকার চারিদিকে যবন সৈনিকাঃ সন্তি। যবন সৈনিকাঃ সন্তি। যবন মানে হচ্ছে, যবন মানে জানেন? কেউ জানেন না? এই যবন শব্দের অর্থ হচ্ছে ইউবা, হ্যাঁ ইউবা, ইউবা না, ওটা মানে হচ্ছে ইউবা মানে ইয়ম, সেই অর্থে এটা যবন শব্দ। বিদেশি, বিদেশি। হ্যাঁ মানে একটু বিদেশি ঠিক নয়, মানে ম্লেচ্ছ, মানে মানে খারাপ এক মানুষ আর কি, এইরকম ধরনের। ওকে ওকে। জবন সৈনিক আর কি, মানে খুবই হিংস্র সৈনিকরা সেখানে রয়েছে, এরকম আর কি অর্থ। তো এটা অ্যাকচুয়ালি জবন শব্দটি অ্যাকচুয়ালি অন্য অর্থে রয়েছে, মানে অন্য ধর্মীয় অর্থ একটি এর আছে, কিন্তু সেটা এখানে আর বলছি না। তো এর অর্থ আপনারা ধরে নিন যে এটা হচ্ছে যবন সৈনিকা মানে হিংস্র সৈনিক বা খুবই ম্লেচ্ছ সৈনিকরা আর কি সেখানে রয়েছে। তো সেই শিবিকাম পরিতঃ মানে পালকির চারিদিকে এই ধরনের সৈনিকরা, সৈনিকাহ সন্তি। এবার এই যে সন্তি প্রয়োগটা পেলেন, এইটা আপনাদের দেখতে হবে যে সৈনিকাহা এখানেও রাম শব্দের মতো এটি শব্দ সৈনিকা মানে আর্মি, এই অর্থ সৈনিক বাংলাতে যেটা বলি। তো সৈনিকাহা এটা হচ্ছে প্রথমার একবচন, যেমনই রামঃ, তার প্রথমার বহুবচনে সৈনিকাহা এইরকম রূপ। এবারে সন্তি এই শব্দটা নতুন, এটা কি করে এলো? একদম প্রথম লাইনে আমরা যেটা পড়েছিলাম, অস্তি তুঙ্গভদ্রায়াহ তীরে কশ্চন গ্রামঃ, ওই অস্তি এই ধাতুর যে এই অস ধাতুর যে প্রয়োগ করেছি অস্তি একবচনে, তারই প্রথমার বহুবচনে যদি আমরা দেখি তখন হয়ে যাবে সন্তি। তাহলে ওটা কেন অস্তি বলা হয়েছে? কোনো একটি গ্রাম আছে, যদি এমন বলা হতো অনেকগুলি গ্রাম আছে, তাহলে এরকম বলতাম যে গ্রামাহা সন্তি,
যেমন এখানে বলছি অনেকগুলি যেমন সৈনিকরা রয়েছে, তাহলে সৈনিকাহা সন্তি। যদি এক বচনে হতো কি বলতাম? সৈনিকাহা अस्ति। বহু বচনে হয়েছে বলে বলছি সৈনিকাহা সন্তি। এক বচনে হলে বলছি গ্রামাহা अस्ति, বহু বচনে হলে বলতাম গ্রামাহা সন্তি। এরকম শিবিকার চারিদিকে অর্থাৎ পালকির চারিদিকে ম্লেচ্ছ সৈনিকরা রয়েছে। তে শিবিকা বাহকান ভীষয়ন্তি। তে মানে যবন সৈনিকরা, সাহা তৌতে তারা, তারা কারা? যবন সৈনিকরা। শিবিকা বাহকান মানে শিবিকার বাহকদের। বাহক শব্দের অর্থ হচ্ছে কি? যারা পালকিটাকে বয়ে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে শিবিকা বাহক। তো এই শিবিকা বাহক এই পদটা কি হবে? তাহলে একটা পদ তৈরি করতে হবে। সেটা কি পদ তৈরি করেছেন? শিবিকা বাহকাহা, রাম শব্দের মতো, রামহা শিবিকা বাহকাহা। এখন এই কাকে ভয় দেখাচ্ছেন? না শিবিকা বাহকদের ভয় দেখাচ্ছেন। তো সেই জন্য তার দ্বিতীয়ার বহু বচন হয়েছে শিবিকা বাহকান। তে মানে যবন সৈনিকরা, শিবিকা বাহকান মানে শিবিকা বাহকদের, ভীষয়ন্তি ভয় দেখাচ্ছেন। তাহলে যবন সৈনিক যারা পালকির চারিদিকে ছিল তারা শিবিকা বাহকদের, পালকি বয়ে নিয়ে যারা যাচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে। শিবিকায়াম, শিবিকায়াম এটা হচ্ছে শিবিকা শব্দের সপ্তমীর এক বচন। সপ্তমীর এক বচন হচ্ছে শিবিকায়াম, অর্থাৎ শিবিকাতে মানে শিবিকায় মানে শিবিকার মধ্যে, এরকম অর্থ বোঝাচ্ছে। মানে শিবিকা মানে পালকি, তো পালকিতে, এই যে তে মানে হচ্ছে ওই পালকির মধ্যে বা পালকিতে, এরকম যে অর্থটা বোঝাচ্ছে সেই অর্থটা বোঝানোর জন্য এখানে সপ্তমীর এক বচন প্রয়োগ করা হয়েছে। শিবিকায়াম পালকিতে একা তরুণী अस्ति। শিবিকায় একজন তরুণী আছে। এখানে দেখুন আবার অস্তি হয়ে গেল কেন? একজন তরুণী আছে, একা তরুণী, ওই জন্য अस्ति। যদি বহু বচনে হয়ে যেত তাহলে হয়ে যেত সন্তি। শিবিকায় পালকিতে একজন তরুণী আছে। তাম তরুণীম অপহর্তুম। তাম মানে হচ্ছে সেই, তাম তরুণীম মানে সেই তরুণীকে, তাম তরুণীম সেই তরুণীকে, অপহর্তুম, অপহর্তুম এই শব্দের বা পদের অর্থ হলো অপহরণ করার জন্য। অপহর্তুম এই শব্দের অর্থ হলো অপহরণ করার জন্য। দেখুন এর আগে একটা শব্দ বলেছি স্নানার্থম, তো এই যে স্নানার্থম শব্দের যে অর্থ স্নান করার জন্য, একই অর্থ মানে ওই ধরনেরই অর্থ এখানেও। অপহর্তুম মানে অপহরণ করার জন্য, কিন্তু এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে অপহর্তুম আছে, ওখানে স্নানার্থম আছে, একই রকম তো লাগছে না। তাহলে বলতে হবে ওখানে শব্দ মানে যে প্রয়োগ করা হয়েছে সেখানে প্রত্যয়ের ভেদ আছে। এখানে একটি প্রত্যয় হর্তুম, তুমুন প্রত্যয় রয়েছে, সেই জন্য অর্থ এক কিন্তু প্রয়োগের বৈচিত্র্য থাকার জন্য, প্রত্যয়ে আলাদা করে যোগ হওয়ার জন্য এই ধরনের রূপ আমরা পেয়েছি। এখানেই যদি আপনি স্নানার্থম যেমন প্রয়োগ করেছেন সেই ধরনের প্রয়োগ করতে চান তাহলে আপনাকে বলতে হবে অপহরণার্থম, অপহরণ করার জন্য। সেই একই অর্থকে বোঝানোর জন্য এখানে অপহর্তুম এই পদের প্রয়োগ করা হয়েছে। তাহলে তাম তরুণীম অপহর্তুম সেই তরুণীকে অপহরণ করার জন্য। তে সৈনিকাহা সেই সৈনিকেরা, তে সৈনিকাহা
তে সৈনিকাহা। যদি এক বচনে থাকতো বলতাম সাহা সৈনিকাহা। বহু বচনে আছে বলে তে সৈনিকাহা। এটা সমস্ত বহুবচনে নয়, পুংলিঙ্গের বহুবচনে আছে তাই বলছি। তারা, সেই সৈনিকরা, সেই তরুণীকে অপহরণ করার জন্য তারা সৈনিকরা প্রয়ত্নম কুর্বন্তি। প্রয়ত্নম কুর্বন্তি, প্রয়ত্ন এই শব্দের অর্থ হলো চেষ্টা। চেষ্টা, চেষ্টা মানে ট্রাই করা, বলি না যে ওকে অপহরণ করার জন্য প্রয়াস করলো, তো এই প্রয়াস, প্রয়ত্ন এগুলো একই অর্থের শব্দ, সমার্থক শব্দ বলতে পারেন। সেই তরুণীকে অপহরণ করার জন্য সেই সৈনিকেরা প্রয়ত্ন, চেষ্টা করেছিল বা করলো, কুর্বন্তি করলো। সা তরুণী, সেই তরুণী, যুবতী, ভয়াত, ভয়াত মানে এখানে হচ্ছে ভয় শব্দ, তার পঞ্চমীর এক বচন, ভয়াত মানে ভয়ের কারণে বা ভয়ের জন্য, ভয় পেয়ে। ক্রন্দনম করোতি, সেই তরুণী ভয়ে ক্রন্দনম করোতি, কাঁদতে শুরু করলো বা কাঁদলো। সেই তরুণী ভয়ে কাঁদলো। মাধবः এতৎ সর্বং দৃষ্টবান। মাধব এই সমস্ত কিছু, এতৎ সর্বম মানে এই সমস্ত যা হলো এগুলো সবই দৃষ্টবান দেখেছিল। মাধব এই সমস্ত কিছু দেখেছিল। কোন কি দেখেছিল? এই যে রাজমার্গে একা শিবিকা, শিবিকাম পরিতঃ यवन सैनिकाः सन्ति, ते शिबिका वाहकान् भीषयन्ति, शिबिकायाम् एका तरुणी अस्ति, तां तरुणीम् अपहर्तुं ते सैनिकाः प्रयत्नं कुर्वन्ति, सा तरुणी भयात् क्रन्दनं करोति। এই সমস্তটা যেটা হলো, এই সবকিছুই মাধবः এতৎ সর্বম দৃষ্টবান, এই সমস্ত কিছুই মাধব দেখেছিল। স্যার দুটো জিনিস একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ বলুন। এই আগের লাইনে হ্যাঁ। একটা জায়গায় লেখা আছে তাম তরুণীম, হ্যাঁ আর তার পরের লাইনটাতে লেখা আছে সা তরুণীম। হ্যাঁ এই দুটো সম্বোধন কি হ্যাঁ, কোনো ডিফারেন্স এটা আছে? হচ্ছে তাম তরুণীম। এই এটা কেন করা হচ্ছে? এটা হচ্ছে দ্বিতীয়ার এক বচনে আছে। মানে এই যে আপনি সাহা বললেন, তার সঙ্গে তে বললেন, এরকমই সাহা সেটারই দ্বিতীয়ার এক বচনে হয়ে যাবে তম, মানে ত তার উপরে একটা চিহ্ন, হ্যাঁ, তম। তাম তরুণী মানে সেই তরুণী। হ্যাঁ, সেই তরুণী। এবারে হ্যাঁ, সহা যদি বলেন তখন সেটা পুংলিঙ্গে হবে, সেটার যদি দ্বিতীয়ার এক বচন করেন তখন বলবেন তম, অর্থাৎ তম জনম মানে সেই জনকে বা সেই মানুষকে, সেই তম জনম তরুণীকে। এরকম। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। এখানে সা হয়েছে স্ত্রীলিঙ্গ, হুম, তাহলে সহ, সহ এর জায়গায় এখন সা হয়ে গেছে। হুম, এবার সেই সহ শব্দের দ্বিতীয়ার এক বচন কি বলেছি? তম। এবারে আপনি সহের জায়গায় সা বসান, তাহলে সা এই শব্দের দ্বিতীয়ার এক বচন হবে তাম। ঠিক আছে? সাহা যদি শব্দ হয় সেটা পুংলিঙ্গ শব্দ, এক বচনে সাহা, সে। আর আমরা বাংলাতে বলি না তাকে, হুম, তো তাকে, সেই তাকে যাকে বলছি সে যদি পুংলিঙ্গ বাচক জিনিস হয় তাহলে তখন আমরা বলবো তম, মানে তয়ের উপরে জাস্ট একটা ডট। হুম, কিন্তু এখানে দেখুন একটা আকার রয়েছে, ওই আকারটা কেন এলো? কারণ এটা স্ত্রীলিঙ্গে রয়েছে, হুম, তরুণী স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে ওই সহ এর জায়গায় হয়ে যাবে সা, দীর্ঘ হয়ে যাবে, আর তম এই যে দ্বিতীয়ার এক বচন ছিল সেটা এখন হয়ে যাবে তাম। হুম, তাম তরুণীম মানে সেই তরুণীকে হ্যাঁ, অপহরণ করার জন্য। আর পরের লাইনে আমি বলছি
সা তরুণী ভয়াত ক্রন্দনম করোতি। এখানে কাঁদছে কে? তরুণী কাঁদছে, সেই জন্য এটা প্রথমার এক বচনে রাখা হয়েছে, ঠিক আছে। সা তরুণী। আর আগের লাইনে তরুণীকে। সৈনিকরা হচ্ছে মানে চেষ্টা করছে তাকে অপহরণ করার জন্য, তো যাকে অপহরণ করা হচ্ছে সেটাকে আমরা দ্বিতীয়ার এক বচনে বসিয়েছি, সেই জন্য দুটো রূপ আলাদা। সেই তরুণীকে অপহরণ করার জন্য তারা সৈনিকেরা চেষ্টা করেছিল বা করছিল, এটা হচ্ছে প্রথম বাক্যের অর্থ। এখানে তরুণী হচ্ছে গৌণ, মানে তাকে অপহরণ করছে। কারা করছে? চেষ্টা করছে কারা? সৈনিকেরা। তো সৈনিকটা এই বাক্যে প্রধান, কর্তা। কিন্তু পরের বাক্যে তরুণী হচ্ছে কর্তা, মানে কর্ত্রী, মানে মূল। কারণ কি? কাঁদছে কারা? সৈনিকরা কাঁদছে না, পরের সেন্টেন্সে কাঁদছে কে? তরুণী ভয়তে কাঁদছে, সেই জন্য সা তরুণী প্রথমার এক বচনে। ঠিক আছে। আর স্যার ওই উপরের লাইনটাতে ভীষায়ন্তী মানে কি? ভীষয়ন্তী শব্দের অর্থ হচ্ছে ভয় দেখানো, এটা হচ্ছে ধাতুরূপ একটা। ভীষয়তি, ভীষয়তঃ, ভীষয়ন্তী, এরকম ধাতুর রূপ আছে। তো তে রয়েছে বলে আগে যেমন তে সন্তি করে দিয়েছেন, এখানেও সেরকম তে ভীষয়ন্তী হয়ে যাবে। এক বচনে হলে সাহা ভীষয়তি। হ্যাঁ বলুন। এই পুরোটা একটু বলে দেবেন। তে শিবিকা বাহাকান। হ্যাঁ, তে শিবিকা বাহকান ভীষয়ন্তী, মানে তারা যবন সৈনিকরা শিবিকা বাহকদের, অর্থাৎ শিবিকা মানে পালকি, বাহক মানে যারা বয়ে নিয়ে যাচ্ছে তারা, তাহলে সে শিবিকা বাহকদের যবন সৈনিকরা, তে শব্দের অর্থ এখানে তারা যবন সৈনিকরা শিবিকা বাহকদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, তাহলে মাধবः এতৎ সর্বম দৃষ্টবান, মাধব এই সমস্ত কিছু দেখেছিল। মাধবস্য মহান ক্রোধः আগতः, মাধবস্য মানে মাধবের, মহান মানে অনেক, ক্রোধः মানে রাগ, কোপ। হ্যাঁ, মানে এইটা দেখে মাধব অত্যন্ত কুপিত হয়েছিল। তো সেইটাই বাক্যে বলছে মাধবস্য, মাধবের মহান ক্রোধः আগতः, মানে খুব রাগ এসেছিল, মানে খুব রাগ হয়েছিল। यवनाः भारतदेशे स्त्रियाः अपमाननं कुर्वन्ति किम्, মানে यवनाः মানে ম্লেচ্ছরা ভারত দেশে মানে ভারতবর্ষে, ভারত দেশে, স্ত্রিয়াহ মানে ভারতবর্ষে স্ত্রীদের, অপমাননম অপমান, কুর্বন্তি কিম করছে কি, মানে মাধব রেগে গেল, রেগে গিয়ে এইটা মনে মনে ভাবছে যে ম্লেচ্ছরা ভারতবর্ষে স্ত্রীদের অপমান করছে। यवनानां एतादृशम् औद्धत्यं किम, মানে यवनानां মানে ম্লেচ্ছদের, এটা হচ্ছে यवन শব্দ, রাম শব্দের মতো, তার ষষ্ঠীর বহুবচনে রামানাম, তেমন यवनानां মানে অনেকগুলি ম্লেচ্ছ সৈনিকদের, এরকম অর্থ। তো অনেক ম্লেচ্ছ সৈনিকদের এতাদৃশম ঔদ্ধত্যম কিম, মানে এই ধরনের ঔদ্ধত্য কেন, মানে ম্লেচ্ছরা ভারত দেশে স্ত্রীদের অপমান করছে, এই ধরনের ঔদ্ধত্য ম্লেচ্ছদের কেন, এইটা হচ্ছে বাক্যের অর্থ। তো ঔদ্ধত্যম এটা হচ্ছে উদ্ধত, তার ভাব সে হচ্ছে ঔদ্ধত্যম, উদ্ধতের ভাব হচ্ছে ঔদ্ধত্যম। এতাদৃশম মানে এই ধরনের, এতাদৃশম ঔদ্ধত্যম কিম, ম্লেচ্ছদের এই ধরনের ঔদ্ধত্য কেন, ইতি এই সমস্ত কিছু আলোচিতবান সহ সে আলোচনা করলো বা করেছিল, বান তো অতীতকালে করেছিল। তো মাধব এই সমস্ত কিছু দেখলো, মাধব এইটা দেখে তার মহান ক্রোধः মানে অনেক বেশি রাগ এসেছিল। यवनाः भारतदेशे स्त्रियाः अपमाननं कुर्वन्ति किम्,
ম্লেচ্ছরা ভারত দেশে মহিলাদের অপমান করছে তো, জবনদের অর্থাৎ ম্লেচ্ছদের এই ধরনের ঔদ্ধত্য কেন, বা এই ধরনের ঔদ্ধত্য তৈরি হলো, এইটা সে আলোচনা করছিল। আজকে এই পর্যন্ত থাক, 9টা বেজে গেছে। আমরা পরের দিন আবার দেখবো, আর পরের দিন আপনাদের শব্দরূপ ধাতুরূপগুলো আর সাহাতৌতে এই জিনিসগুলো একবার আপনাদেরকে বলবো। আচ্ছা, এই পিডিএফটা পাঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আপনাদের জন্য গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, খুব সুন্দর এটা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, প্রতিদিন আমরা যখন শেষ করব এটা বলবো। আমি আজকে বলছি, আপনারাও বলবেন। ওম শান্তি শান্তি শান্তি। এই শান্তি মন্ত্রের মাধ্যমে আমরা প্রতিদিন ক্লাস শেষ করব। প্রথমে প্রণাম মন্ত্রের মাধ্যমে শুরু করব, শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা পরের শুক্রবারে আমার ক্লাস হবে। তারপরে সপ্তাহ থেকে যেমন ক্লাস হবে, মানে সোমবার দিন চন্দনবাবু নেবেন, বুধবার দিন বুদ্ধবাবু নেবেন, শুক্রবার দিন আমি নেব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।